আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের এখন হচ্ছে পাস মেডিসিন এন্ডোক্রাইনোলজি এমআরসি পার্ট 1 এর যে কোশ্চেন ব্যাংকটা সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার থেকে সেশনটা শুরু। হ্যাঁ, তার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের হোয়াট ইজ দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ হার ব্লাড টেস্ট রেজাল্ট? হ্যাঁ, 32-year-old woman present to the GP with the reports debilitating fatigue. She is 13 weeks pregnant with her first child. 13 weeks pregnant, first child. The pregnancy has been uncomplicated thus far, and she has no significant past medical history. এখানে ইনভেস্টিগেশন গুলোর মধ্যে ফ্রি T4 নর্মাল আছে, টোটাল T4 যেটা এর একটু বেড়ে গেছে, T3 ফ্রিটা হচ্ছে নর্মাল, টোটাল T3টা হচ্ছে বেড়ে গেছে। তাহলে টোটালটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, what is the correct interpretation of her blood test result? Normal result in pregnancy, sick euthyroid, subclinical hyperthyroidism, subclinical hypothyroidism, thyroiditis. Our than pregnancy. Normal result in pregnancy. Normal result in pregnancy. Exactly. So normal result in pregnancy যেটা আমরা জানি, প্রেগন্যান্সিতে থাইরোগ্লোবুলিনের পরিমাণ বেড়ে যায় ডিউ টু এস্ট্রোজেনের ইফেক্টের জন্য, যার জন্য হচ্ছে গিয়ে তাদের হচ্ছে টোটাল যে T3 T4 আছে সেটা বাড়ে, কিন্তু ফ্রি যে T3 T4 আছে সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে একটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নর্মাল থাকে আর কি। হ্যাঁ, আর সিক ইউথাইরয়েডের ক্ষেত্রে তো যেটা আমরা জানি তিনোটাই হচ্ছে একটু কম থাকে, T3 T4 THS তিনোটাই কম থাকে, তবে পেশেন্টটা কোনো একটা ডিজিজে ভোগে আর কি এটা। ওকে, পরের কোশ্চেনটা আমরা আসি, যেটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রেগনেন্সির ক্ষেত্রে থাইরয়েড ট্রিটমেন্ট, হাইপারথাইরয়েডিজম যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার এবং ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে সময় হচ্ছে আমরা প্রপাল থাইরোরাসিল দিব, আর সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে মেইনলি হচ্ছে কার্বিমাজল দিয়ে ট্রিট করা হয়। হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার কার্বিমাজল। আর স্পেশালি রেডি আয়োডিন থেরাপি, ব্লক এন্ড রিপ্লেস থেরাপি এগুলো কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। আর থাইরয়েড হাইপোথাইরয়েড যদি কোনো প্রেগনেন্ট লেডি হয় সেক্ষেত্রে থাইরক্সিন তো দিব, রিপ্লেসমেন্ট করব। আর যদি আগে থেকে সে হাইপোথাইরয়েডের ম্যানেজমেন্ট পায় তাহলে আগে যে ডোজ পাইতো সেই ডোজের 50% হচ্ছে তাকে রেস করাতে হবে আর কি, ডোজ নর্মালের চেয়ে বৃদ্ধি করাতে হবে। ওকে, what is the initial investigation to consider? Initial investigation. 53 years old man is seen in the endocrine clinic with a 6-month history of weight gain. তাহলে একটা হচ্ছে weight gain 6 মাস ধরে। He also complains of excessive sweating and oily skin. So there have been no recent change in her diet. There is no history of recent illness. He has past medical history of chronic pancreatitis and takes no regular medication. Temperature, respiratory, heart rate, blood pressure take to বেশির দিকে, respiratory rate 60, 97 saturation. On examination, he has protruding jaw and widened intradactyl space. So cardiovascular and abdominal examination are remarkable given the likely diagnosis. Okay, so আমরা এটা diagnosis কি বলতে পারি? Acromegaly. Acromegaly. তাহলে জ বড় হয়ে গেছে, তারপর হচ্ছে হাতের ইন্টারড্যাক্টাল স্পেস গুলো হচ্ছে বড় হয়ে গেছে, হ্যাঁ, তার সাথে হচ্ছে আমাদের এক্সেসিভ সোয়েটিং। হ্যাঁ, যেহেতু অ্যাক্রোমেগালি পেশেন্ট গুলো সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া থেকে সোয়েট গ্ল্যান্ড গুলো, সেই জন্য হচ্ছে এক্সেসিভ সোয়েটিং হয়, স্কিনটা অয়েলি থাকে, আর হচ্ছে ওয়েট গেইন আছে সাথে। ওকে, সো এখন আমরা তাহলে ইনিশিয়াল ইনভেস্টিগেশন অ্যাক্রোমেগালির ক্ষেত্রে কোনটা জানি করব? IGF-1. আর ডেফিনিটিভ ইনভেস্টিগেশন কি বলা হয়, কি করা হয় অ্যাক্রোমেগালি? ডেফিনিটিভ OGTT with serial growth hormone measurement. Growth hormone. রাইট, তাহলে ওজিটিটি উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট হচ্ছে ডেফিনিটিভ ইনভেস্টিগেশন, আর স্ক্রিনিং পারপাসে আমরা IGF-1টা হচ্ছে মেইনলি দেখে থাকি। খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার আসছে পরীক্ষায়। ওকে, সো which of the following hormones is under continuous inhibition? Growth hormone, prolactin, gonadotropin releasing hormone, thyroid releasing hormone, ACTS কোনটা হবে? কন্টিনিউয়াসলি ইনহিবিটেড প্রোলাক্টিন হচ্ছে, এক্স্যাক্টলি সেটা হচ্ছে প্রোলাক্টিন হরমোনটা হচ্ছে কন্টিনিউয়াসলি ইনহিবিটেড থাকে। কোন হরমোন দিয়ে যেন ইনহিবিটেড থাকে? ডোপামিন। Thyroid T3.
এক্স্যাক্টলি ডোপামিন। ডোপামিন দিয়ে, নট T3, ডোপামিন। হ্যাঁ, ডোপামিন দিয়ে হচ্ছে সবসময় ইনহিবিটেড থাকে। এই জন্য ওই কোনো পেশেন্টকে আমরা যদি ডোপামিন অ্যাগোনিস্ট দেই, ঠিক আছে, ডোপামিন অ্যাগোনিস্ট দেই, তাহলে প্রোলাকটিনের আপনার ডোপামিন অ্যাগোনিস্ট দিলে এটা নেগেটিভলি হচ্ছে কি আপনার যেটা হয় সাপ্রেসড হয় আর কি। হ্যাঁ, নেগেটিভলি হচ্ছে ডোপামিন সিক্রেশনটা, লাইক হচ্ছে ব্রোমোক্রিপ্টিন যদি দেই ক্যাবারগুলিন, তখন কিন্তু আমার এই প্রোলাকটিন সিক্রেশনটা কিন্তু আলটিমেটলি বেড়ে যায় আর কি। এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রোলাকটিনের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হচ্ছে এই সাইড ইফেক্ট গুলো পরীক্ষাতে খুব দেয়, প্রতিটা কোশ্চেনের সাথে মোটামুটি অ্যাড করে দিবে। ইম্পর্টেন্স, লস অফ লিবিডো, গ্যালাক্টোরিয়া, অ্যামিনুরিয়া, গ্যালাক্টোরিয়া। হ্যাঁ, এইগুলো হচ্ছে একদম অ্যাসোসিয়েটেড করে দিবে। আর কোন ড্রাগ গুলো হচ্ছে প্রোলাকটিন লেভেল বাড়ায় দেয়, স্পেশালি মেটোক্লোপ্রামাইডটা দিয়ে থাকে পরীক্ষায়, হ্যালোপেরিডলটাতে। এই দুইটা ড্রাগ হচ্ছে মেইনলি খেয়াল রাখতে হয়। Okay, 22 years old female presents to the recurrent painful oral ulcer. Examination revealed the sign of oral candidiasis, candida infection. Which one of the following is the most suggests type 1 polyglandular syndrome? Hypocalcemia, rheumatoid arthritis, type 2 diabetes, celiac, and hypercalcemia. কোনটা জানি? হাইপোক্যালসিমিয়া। ক্যালসিমিয়া। তাহলে পলিগ্ল্যান্ডুলার তিনটা ডিজিজ থাকে যেটা আমরা জানি। একটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 তে কমন, তার সাথে হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর একটা হচ্ছে হিপোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, যেটা ওনার এখানে আছে রিকারেন্ট পেইনফুল ওরাল আলসারেশন। হ্যাঁ, ওরাল ক্যান্ডিডিয়াসিস আছে। ওকে, সো নেক্সট কোশ্চেন যেটা আমাদের, each one of the following is seen in the Klinefelter syndrome except small and firm testes, lack of secondary sexual characteristics, infertility, and increased incidence of breast cancer, reduced gonadotropin level. It is gonadotropin level. তাহলে ক্লিনফিল্টার সিন্ড্রোমের পেশেন্ট গুলা যেটা হয় তাদের Primary. সেমিনিফারাস টিউবিউল যেটা, এটা ফর্ম হয় না। ঠিক আছে, যেহেতু সেমিনিফারাস টিউবিউল থাকে না, আর মানে এই সকল পেশেন্টের গুলার যেটা হয় গিয়ে তাদের টেস্টোস্টেরন প্রোডাকশন হয় না, যেহেতু লেডিক সেলও থাকে না। সেমিনিফারাস টিউবিউল নাই মানে কিন্তু লেডিক সেল নাই, তার মানে হচ্ছে টেস্টোস্টেরন লেভেল তার বেশি থাকে না। টেস্টোস্টেরন যদি বেশি না থাকে তাহলে পিটুইটারি গ্ল্যান্ড মনে করবে কি, তখন কন্টিনিউয়াসলি সে হচ্ছে সিক্রেশন করতে শুরু করবে গুনাডোট্রোপিন, যে বেশি বেশি সিক্রেশন করবে, কারণ টার্গেট তার মানে টেস্টোস্টেরন লেভেলের সিক্রেশনের পরিমাণ বাড়ানো। কিন্তু দেখা যায় যে আলটিমেটলি টেস্টোস্টেরন সিক্রেশন কিন্তু বাড়ে না, যেহেতু তাদের লেডিক সেলটা থাকে না ভাই সেমিনিফারাস। এটা 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 তো টার্নার সিনড্রোম মনে হচ্ছে আপনি যেটা বলতেছেন। নো, হাইপো ক্লিন ফিল্টারের ক্ষেত্রে সেম। ক্লিনফিল্ডের হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম না, Hypergonadotropic hypogonadism. ঠিক আছে। আচ্ছা আচ্ছা Hypergonadotropic. আচ্ছা ভাই, আমি ক্যালম্যান সিনড্রোমের সাথে এইগুলা করছিলাম। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লিন ফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে সেমিনিফারাস টিবিউল থাকে না, লেডিক সেল থাকে না, টেস্টোস্টেরন তৈরি হয় না, প্রোডাকশন হয় না। টেস্টোস্টেরন দিয়ে এই গুনাডোট্রপিন হরমোন গুলা, স্পেশালি মানে পিটুইটারি গুনাডোট্রপিক যে আমাদের এলএইচ হরমোন যেগুলো আর কি, এগুলো হচ্ছে ইনহিবিটেড হয় না, সেজন্য এলএইচ হরমোনের পরিমাণ বেড়ে যায়, বাট টেস্টোস্টেরন পরিমাণ হচ্ছে কমে যায়। এই জন্য হাইপার গুনাডোট্রপিক হাইপোগোনাডিজম হচ্ছে আমাদের এই ক্লিন ফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে পাওয়া যায়। সেই জন্য রিডিউস গুনাডোট্রপিন হবে না, এখানে গুনাডোট্রপিন লেভেলটা হচ্ছে তাদের বেড়ে যায়। ভাই এই যে টার্নারের সাথে পার্থক্যটা একটু বলে দিবেন এটা? টার্নারের ক্ষেত্রে, টার্নারের ক্ষেত্রে মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি আর কি, ক্লিনফিল্টার আর টার্নার? দুইটাই তো hypergonadotropic hypogonadism. দুইটাই। টার্নারের দুইটাই হাইপার গুনাডোট্রপিক হাইপোগোনাডিজম, ক্লিন ফিল্টার সেম হাইপার গুনাডোট্রপিক হাইপোগোনাডিজম। পার্থক্যটা আর কি জিজ্ঞেস করলাম আর কি। পার্থক্য টার্নারে লম্বা হবে, সরি, ক্লিন ফিল্টারে লম্বা হবে, টার্নারে খাটো হবে। ওকে, এটা একটা। তারপরে হচ্ছে ক্লিন ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের যে মানে কি বলবো, যে তাদের হচ্ছে আপনার আহ কি বলবো, যে লম্বা হয়, তারপর সেমিনিফারাস টিউবিউল থাকে না, কিন্তু আহ, আপনার যেটা বলা হয় ইনগুইনাল হার্নিয়া টাইপ করে তাদের ইয়েগুলো থাকতে পারে। ক্লিনিক্যালের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস ছোট থাকবে, ফার্ম থাকবে। ওকে, এবং হচ্ছে গিয়া টার্নার সিনড্রোমের ক্ষেত্রে তো মানে স্পেশালি তাদের যে যেটা আসে আর কি, সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স থাকে। হ্যাঁ, তাদের যে ফিনোটাইপটা, এটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স থাকে।
টার্নারের ক্ষেত্রে যেটা হয় গিয়া আমরা যদি ক্রোমোসোমাল ফিচারটা অ্যানালাইসিস করতে চাই 45 টার্নারের ক্ষেত্রে 45 এক্স পাই X0 যেটা আমরা বলি আর কি। আর ক্লিন ফিল্টারের ক্ষেত্রে তো যেটা বলা হয় 47XXY, হ্যাঁ, এটা পাওয়া যায়। আচ্ছা, আর হরমোনাল ভেরিয়েন্টের মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে দুইটা সেমই থাকে, হাইপোগোনাডোট্রপি হাইপোগোনাডিজম। আর বাট টার্নারের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় টেস্ট মানে ইস্ট্রোজেনের পরিমাণ কম থাকে আর কি, মেনলি হাইপোগোনাডিজম হিসাবে। আর ক্লিন ফিল্টারের ক্ষেত্রে টেস্টোস্টেরনের পরিমাণটা হচ্ছে মেনলি কম থাকবে। আর ইয়ের ক্ষেত্রে স্ট্রাকচার একটা তো খাটো আর একটা লম্বা। আর ইয়ের ক্ষেত্রে কার্ডিওলজিক্যাল ইনভলভমেন্টের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় স্পেশালি আমাদের টার্নার সিন্ড্রোমে বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব, তারপরে হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা থাকে, কিন্তু এই জিনিসগুলো আবার ক্লিন ফিল্টারে থাকে না। আর গাইনোকোমাস্টিয়া যেটা, এটা হচ্ছে আমাদের ক্লিন ফিল্টারে পাওয়া যায়, কিন্তু হচ্ছে টার্নার সিন্ড্রোমের ক্ষেত্রে গাইনোকোমাস্টিয়া এগুলো থাকে না। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি একটা বেসিক ডিফারেন্স আর কি। আচ্ছা, সো পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মলিকিউলস ইজ লাইকলি টু বি ফার্স্ট প্রডিউস বাই পেশেন্ট ইন রেসপন্স টু দিয়ার ওভারডোজ। তাহলে 28 years old female is brought in by her parents following the mixed overdose. Acha, they report the patient had looked herself in her room following an argument. As the patient has history of depression and previous suicide attempt, after a short period of time, they forced open her door and found her drowsy on the floor. They also found her grandmother a medical box containing paracetamol, gliclazide, and bisoprolol, atorvastatin, এবং empty, but they do not know how much of each she has ingested. On examination, patient is sweaty with the global tremor and confused. তার মানে এই জায়গাটা দিয়ে যেটা বোঝাচ্ছে সোয়েটি, গ্লোবাল ট্রেমর, হাইপোগ্লাইসেমিক। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। সো এখানে কিন্তু ওভারডোজ হিসাবে যেটা সে নিচ্ছে সেটা হচ্ছে গ্লিকেজাইড। হ্যাঁ, আচ্ছা, she is tachycardic and seems globally weak. Which of the following molecule is likely to be first produced by the patient in response to their overdose? তার মানে গ্লিকেজাইড খাইলে হাইপোগ্লাইসিমিয়া হয়। হাইপোগ্লাইসিমিয়াতে কোন হরমোনটা সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে আর কি, র্যাপিডলি বাড়ে? গ্লাইকোজেন লেভেল সিনথেসিস, কর্টিসল, গ্লুকাগন, তারপর গ্লুটাথিয়ন, গ্লাইকোজেন ফসফোরাইলেজ। তাহলে হাইপোগ্লাইসিমিয়া এটা র্যাপিডলি বাড়ে, মানে খুব তাড়াতাড়ি রেসপন্স করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকাগন এনিক হাইপোগ্লাইসিমিক এপিসোডে। তাহলে গ্লুকাগন ইজ দ্য ফার্স্ট হরমোন সিক্রেটেড ইন রেসপন্স টু হাইপোগ্লাইসিমিয়া। আচ্ছা কৌশিক ভাই, আপনার এখান থেকে না একটু নয়েজ আসে, আপনার হয় ইয়ারফোনটা লাগানোটা ঠিক হয় নাই। আমার এখান থেকে ভাইয়া বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ও ভাইয়া, না না, আমার এখানে আপাতত কোনো অবশ্য নয়েজ নেই। আচ্ছা, আপনার ওই সারাউন্ডিং নয়েজ না, সেটা হচ্ছে আপনার হয় ইয়ারফোনে অথবা মোবাইল কানেকশন কোনো একটা কিছুতে হবে আর কি। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা যদি, আচ্ছা এখানে হাইপোগ্লাইসিমিয়াতে যেটা পরীক্ষায় আসে ম্যানেজমেন্টটা, হ্যাঁ, ম্যানেজমেন্টের মধ্যে পরীক্ষা যেটা বারবার আসছে সেটা হচ্ছে একটা পেশেন্ট যদি আনকনশাস হয়ে যায়, হাইপোগ্লাইসিমিক পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা যেটা দিব, আনকনশাস যদি হয় সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস 20% হচ্ছে গ্লুকোজ দিব। এই কথাটা আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে। হাইপোগ্লাইসিমিক পেশেন্ট আনকনশাস যদি হয়, আর যদি কনশাস থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওরালি ম্যানেজ করতে হবে। ওরাল গ্লুকোজ 10 to 20% দিতে পারি, সেটা লিকুইড ফর্মে, জেল ফর্মে অথবা ট্যাবলেট ফর্মে আমরা ওরালি দিতে পারি আর কি। জাস্ট স্পেশালি আনকনশাসতে পরীক্ষা আসছে, ইন্ট্রাভেনাস 20% গ্লুকোজ। ওকে, 64-year-old patient is prescribed pegvisomant for the treatment of acromegaly. What is the mechanism of action of this pegvisomant? এটা কোনটা হবে আপনারাই বলেন, pegvisomant কিভাবে কাজ করে, মেকানিজমটা কি মনে আছে? ভাইয়া আপনি আমারটা ওই ইয়ে করে দিয়েছেন, মানে মিউট করে দিয়েছিলেন, মানে এই সাউন্ড ভাইয়া এখানে কিন্তু নাই আমার এখানে। এটা আপনার আপনার সারাউন্ডিং নয়েজ না, আপনার হচ্ছে ইয়ারফোনের নয়েজ অথবা। ও না ভাইয়া, আমি ইয়ারফোন ইউজ করছি না তো, আমি রুমে সম্পূর্ণ একা, এখানে কোনো কেউ নাই। না, আপনার ফোনের একটা নয়েজ আসে, হ্যাঁ, এটা আপনি আচ্ছা। বুঝতেছেন না কিন্তু আমরা বুঝতেছি আর কি, খ্যাট 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 একটু শব্দ হয়, এবং নয়েজটা কোন সাইড থেকে আছে এটা বোঝা যায়। হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে প্যাগমিসুমেন্ট, হ্যাঁ, প্যাগমিসুমেন্ট তাহলে কিভাবে কাজ করে? IGF-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, IGF-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যাগনিস্ট, আর লং অ্যাক্টিং সোমাটোস্ট্যাটিন অ্যানালগ।
গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এক্স্যাক্টলি, এটা হচ্ছে গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে প্রেগনেসুমেট। যদিও অ্যাক্রোমেগালির ক্ষেত্রে ট্রিটমেন্ট যে প্যাটার্নটা, সেটা ক্ষেত্রে আমরা যে একদম ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলতে চাই অ্যাক্রোমেগালির, বা চয়েস অফ ইন্টারভেনশন বলতে চাই, তাহলে কি বলতে পারি অ্যাক্রোমেগালির ক্ষেত্রে? সার্জারি, সার্জারি, হ্যাঁ, ট্রান্সফার্নাডাল সার্জারি। সার্জারি এক্স্যাক্টলি। এবং এটা পরীক্ষাতে আসছিল ট্রান্সফেরেডাল সার্জারি। ওকে, সো ট্রান্সফেরেডাল সার্জারি যদি কোনো পেশেন্টের করা না যায়, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের যে ড্রাগটা দিয়ে ট্রিট করতে হয়, সেইটা কোন কোন গ্রুপের ড্রাগ? অক্ট্রিওটাইড, লেন্ডিওটাইড, সোমাটোস্টেরন অ্যানালগ। সোমাটোস্টেরন রিসেপ্টর অ্যানালগ। অ্যানালগ, এক্স্যাক্টলি। এবং এটাও আসছিল যে একটা পেশেন্ট অ্যাক্রোমেগালি, তার ক্ষেত্রে সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে আমরা কোন ড্রাগ দিয়ে তাকে ট্রিট করব? সো সোমাটোস্টেরন অ্যানালগ, অক্ট্রিওটাইড, ল্যান্ডিওরাইড। হ্যাঁ, তাহলে এটা ট্রান্সপেরাডাল সার্জারি, এটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্টারভেনশন, এটা হচ্ছে পরীক্ষা আসছে, এটাও আসছে সোমাটোস্টেরন অ্যানালগ যদি সার্জারি আনসাকসেসফুল হয় বা করা না যায় সেক্ষেত্রে। আর পেগমিসুমেট এগুলো গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এগুলো হচ্ছে দেয়। আর ডোপামিন অ্যাগনিস্ট দিয়ে থাকে, লাইক হচ্ছে ব্রোমোক্রিপ্টিন। ওকে, what other treatment is required? Other treatment is required, আমরা কি দিতে পারি? ওকে, 45 years old woman with a history of type 1 diabetes এবং Graves disease আছে, তার মানে অটোইমিউন ডিজিজ দুইটা। Attend the emergency department annual, she reported not having taken any her medication for several days as she has been drinking heavily and she has not taken illicit drugs. An examination, she is agitated এবং flushed. অবজারভেশন ফ্লো হচ্ছে হার্ট রেট কিন্তু বেড়ে গেছে, বিপি 160/105, রেসপিরেটরি রেট 32, তারপরে হচ্ছে এখানে টেম্পারেচার কিন্তু অনেক বেশি 39.4 এবং স্যাচুরেশন 99। এই একটা টেম্পারেচার দিয়ে কিন্তু আপনার ডায়াগনোস করতে চাইলে করতে পারবেন। পেশেন্টটা কিন্তু এস্টাবলিশড একটা গ্রেভস ডিজিজের পেশেন্ট, তার টেম্পারেচার 38.5 এর বেশি আছে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে টেকিপনিক, টেকিকার্ডিক, ব্লাড প্রেশার বেড়ে গেছে। কি হতে পারে ডায়াগনোসিস আমরা যদি একটা চিন্তা করি? থাইরয়েড স্টোর্ম। তাহলে এটা হচ্ছে থাইরয়েড স্ট্রোম। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এই ডায়াগনোসিসের সিকোয়েন্সটা। তাহলে একটা খেয়াল রাখবেন, কোন পেশেন্টের যদি পূর্ব থেকেই থাইরোটক্সিকোসিস থাকে লাইক গ্রেভস ডিজিজ, সেই পেশেন্টের টেম্পারেচারটা যদি 38.5 এর বেশি চলে আসে, অনেক সময় 40 বেশিও দেয় ওরা, হ্যাঁ, চলে আসে, তার সাথে রেসপিরেটরি রেট বেশি থাকবে, হার্ট রেট বেশি থাকবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো থাইরয়েড স্ট্রোম। So blood sugar return high and blood ketones are elevated 3.5 paise. You initiate treatment of the diabetic ketoacidosis with fluid and fixed rate insulin শুরু করছে। What other treatment is required? তাহলে broad spectrum antibiotic, carbimazole, hydrocortisone, propranolol, cyproheptadine, dantrolene, hydrocortisone, propranolol এবং propylthiouracil, কোনটা আমরা দিতে পারি এখন? এই নাম্বারটা হবে কার্বিমাজল আর প্রপ্রানোলল, হাইড্রোকোর্টিসন। এক্স্যাক্টলি, এখানে আমাকে, যেহেতু এটা থাইরয়েড স্ট্রোম মানে তার প্রোডাক্ট, মানে প্রোডাকশন হওয়া যে থাইরয়েড হরমোন গুলো আছে সেখান থেকে এক্সেসিভ সিক্রেশন হওয়া শুরু করছে আর কি, হ্যাঁ, হঠাৎ করে ব্লাডের মধ্যে বেশি পরিমাণে থাইরক্সিন চলে আসছে, থাইরয়েড হরমোন চলে আসছে। তো এই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হলে আমাদের একদম অ্যাক্টিভ ফর্মের ড্রাগ গুলো দিতে হবে, প্রোপাইল থাইউরাসিল বা স্পেশালি মিথিমাজল গুলো আমরা দিতে পারি, হ্যাঁ, প্রোপাইল থাইউরাসিল অথবা মিথিমাজল, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা ইউজ করি অ্যান্টিথাইরয়েডের মধ্যে। আচ্ছা, প্রোপ্রানোলটা অবশ্যই দিতে হবে এবং এটা ওরাল না, এটা দিতে হবে আইবি ফর্মে, এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ, থাইরয়েড স্ট্রমে প্রোপ্রানোল হচ্ছে আইবি ফর্মে দিতে হবে। আর হাইড্রোকর্টিসন অথবা স্পেশালি ডেক্সামিথাসনটা দেয়, যেটা হচ্ছে T4 থেকে T3 তে কনভার্ট হতে দিবে না, ঠিক আছে, পেরিফেরাল যে কনভার্সনটা হয় T4 থেকে T3, সেটাকে সে প্রিভেন্ট করবে, স্পেশালি আমাদের এখানে এই হাইড্রোকর্টিসন তথা ডেক্সামিথাসন। ওকে, আর টেম্পারেচার যেহেতু বেড়ে যায়, তাদের অনেক রেঞ্জ থাকে, হাই টেম্পারেচার থাকে, সেই জন্য হচ্ছে প্যারাসিটামল দিতে হয় আর কি। তাহলে আমাদের আলটিমেটলি থাইরয়েড স্ট্রোমের ক্ষেত্রে বিটা ব্লকার এজ এ প্রোপ্রানোলল, আইবি, প্রোপাইল থাইউরাসিল অথবা মিথিমাজল, আর এটা হচ্ছে স্পেশালি ডেক্সামিথাসন তথা হচ্ছে হাইড্রোকর্টিসন। এটা কোশ্চেন ছিল, এটা মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা আমি একটু শেষ করি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে সিনারিতে পেশেন্টে বলে দিবে যে তার হাইপারথাইরয়েডিজম আছে, হ্যাঁ, এরপরে পেশেন্টের বলবে তার কোনো একটি ইনফেকশন হয়েছে, স্পেশালি এটা সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসবে যে একটা হাইপারথাইরয়েডিজম পেশেন্ট, তার নিউমোনিয়া হয়েছে, ইনফেকশন হয়েছে, ঠিক আছে, এই ধরনের একটা কথা বলবে। অথবা
পেশেন্টে কোনো একটা সিটি স্ক্যান বা এমআরআই কন্ট্রাস্ট দিয়ে করা হয়েছে, তারপরে হুট করে তার টেম্পারেচার, টেকিকার্ডিয়া, কনফিউশন, এজিটেশন সবকিছু হাইপার হয়ে গেছে, তখন আমার ডায়াগনোস কিন্তু থাইরয়েড টক্সিকোসিস স্ট্রোম বা থাইরয়েড স্ট্রোম। আর এখানে দেখেন সব ট্রিটমেন্ট গুলো ইম্পর্টেন্ট, প্যারাসিটামল অ্যাজ এ টেম্পারেচার, তারপর হচ্ছে আইবি প্রোপ্রানল দিতে হবে, মিথিমাজল, প্রোপালথাইওরাসিল, আর এটা হচ্ছে ডেক্সামিথাসোন, যেই কাজটা করে সে T4 থেকে T3 কনভার্সনটাকে প্রিভেন্ট করে আর কি। জি ভাইয়া, কি জানি বলতে নিছিলেন? না ভাইয়া ঠিক আছে, এখানে যে ওই আমাদের মাগরাবিতে কার্বিমাজল আর প্রোপাইল থাইরোসিন ছিল, কিন্তু এখানে মিথিমাজল আর প্রোপাইল থাইরোসিন দিছে, সেই হিসেবে ঠিক আছে। কার্বিমাজল আমার যতটুকু মনে করে মিথিমাজলই দেওয়া আছে। আচ্ছা, ওখানে হয়তো আগে হয়তো কার্বিমাজল ছিল আর কি, মানে ওই বইতে কার্বিমাজল ছিল, আর এখানে আবার মিথিমাজল, এই হিসেবে ঠিক আছে। আপনি কি দেখে বলতেছেন? আমার তো যতদূর মনে পড়ে মিথিমাজল ছিল আর কি। আচ্ছা, চেক করলে পাবেন। আচ্ছা ঠিক আছে, হইতে পারে। Which one of the following features is least commonly seen in Gitelman syndrome? Least commonly, হ্যাঁ, তাহলে জিটেলম্যানে কোনটা থাকে না? হাইপোক্যালেমিয়া, হাইপারটেনশন, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্যালসিউরিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। Hypertension. হুম, এক্স্যাক্টলি। সো জিটেলম্যান এবং বার্টার সিনড্রোম যেগুলো আমরা জানি, তাদের ব্লাড প্রেশারটা হচ্ছে নর্মাল থাকে অথবা কম থাকবে কিছুটা, হ্যাঁ, বাট নট হাইপারটেনশন। তাহলে নর্মাল ব্লাড প্রেশার, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিউরিয়া, বাট ব্লাডে ক্যালসিয়াম বেশি থাকে, হাইপোম্যাগনেসিমিয়া, আর মেটাবলিক অ্যালকালোসিস ইন কেস অফ জিটেলমেন্ট। এই হাইপোম্যাগনেসিমিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা বার্টার সিন্ড্রোমে কিন্তু হাইপোম্যাগনেসিমিয়া থাকে না, নর্মাল থাকে ম্যাগনেসিয়াম, বাট জিটেলমেন্টের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেসিয়ামটা হচ্ছে কম থাকে আর কি। ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট? হ্যাঁ, আমরা কি দিতে পারি? ইউ আর কল টু orthopedic ward to review 78 years old man. The nurses have recorded his blood sugar level, যেটা হচ্ছে 2.4, hypoglycemia আর কি. He is recovering from surgery for a neck femur fracture. He has history of hypertension, diabetes, chronic renal failure. Examination is slightly hesitant but able to answer your question, আর হার্ট রেট হচ্ছে 78 এবং ব্লাড প্রেশার ওকে। এখন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি দিব? 10% ডেক্সট্রোজ আইভি, 20% ডেক্সট্রোজ আইভি, গ্লুকাগন আইএম, গ্লুকোজেল বা ওরালি, স্যান্ডউইচ ওরালি। তাহলে কনসাস আছে, কি দিব? হাইপোগ্লাইসেমিয়া আছে তো। Glucogel orally. তাহলে গ্লুকোজেল, যেটা হচ্ছে 10 to 20 মিলিগ্রাম, যেটা হচ্ছে আমরা ওরালি দিতে পারি আর কি, যারা কনসাস থাকবে, হ্যাঁ। এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, ওরাল গ্লুকোজ 10 to 20, যেটা আমরা লিকুইড জেল বা জেল ট্যাবলেট ফর্মে দিতে পারি। তো পরীক্ষায় কিন্তু এটা আসছে বেশি, ইন্ট্রাভেনাস 20% গ্লুকোজ। ওকে, so 45 years old woman present with the weight gain and recurrent dizzy episode, হ্যাঁ, weight gain আছে, dizzy episode. Over the past 4 months, she has gained 20 kilo weight. তার মানে বেশ অনেক ওজন কিন্তু বাড়ছে তার। The episode occur on the almost daily basis. তাহলে ডিজিনেসটা ডেইলি হচ্ছে, ওয়েট গেইন আছে সাথে। And characterized with the blood, vision, sweating, headache, and palpitation. Her GP checked blood sugar during the episode and recorded as blood sugar কিন্তু 1.4, মানে severe hypoglycemia. What is the single most useful test? আগে বলেন তো এটা ডায়াগনোস কি হতে পারে? Insulinoma. এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইনসুলিনোমা, হ্যাঁ। যেহেতু তার ওয়েট গেইনটা খুব বেশি, তাই না, এবং 4 মাসে 20 কিলো ওয়েট গেইন, সো এটা একটা পয়েন্ট দিয়ে ধরা যায় এটা হচ্ছে ইনসুলিনোমা, সাথে হচ্ছে হাইপোগ্লাইসেমিক এপিসোড এবং হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আমরা এই পেশেন্টকে ডায়াগনোসটা এস্টাবলিশ করতে হলে কোন টেস্টটা করলে আমাদের জন্য ভালো হবে, যেগুলো দেওয়া আছে? ইনসুলিন টলারেন্স টেস্ট। Insulin tolerance. আচ্ছা, এক্ষেত্রে ইনসুলিন টলারেন্স টেস্ট না, ইনসুলিন ইনসুলিন সি পেপটাইড, আর হচ্ছে ডিউরিং হাইপোগ্লাইসেমিক হাইপোগ্লাইসেমিয়া এপিসোড, আমরা সরি। করতে হবে। কারণ যাদের হচ্ছে ইনসুলিনোমা থাকবে তাদের তো ইনসুলিন লেভেল বেশি থাকবে, তাদের ক্ষেত্রে সি পেপটাইড লেভেলটা আমরা বেশি পাবো। আর যখন হাইপোগ্লাইসেমিক এপিসোড হবে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্লাড হাইপোগ্লাইসেমিয়া পাবো। কম পাবো আর কি, এটা। ওকে, so 25 years old female has a type 1 diabetes, 25 type 1 diabetes, HbA1c এর মানটা হচ্ছে 58, blood pressure 126/68, BMI 28,
and she's using the basal bolus regime, which she finds easy to manage. She is not keen to increase her total insulin dose. Which of the following adjust could you consider to help improve her glycemic control? Add metformin, switch to mixed insulin regime, add sitagliptin, add exenatide, enroll in support the weight loss program. Admit for me. Admit. এক্স্যাক্টলি। তাহলে সে যেহেতু শুধু ইনসুলিন পাচ্ছে, সে ডোজটা বাড়াইতে চাচ্ছে না, রাজি না, আগ্রহ না, কিন্তু তার বিএমআই আবার 25 এর বেশি আছে। হ্যাঁ, বিএমআই কিন্তু 25 এর বেশি থাকলে ইনসুলিনের সাথে আমার মেটফরমিন অ্যাড করা একটা ইন্ডিকেশন আছে। তাহলে এখন আমরা হচ্ছে পেশেন্টকে মেটফরমিন করব। তাহলে পেশেন্ট ওয়াজ টাইপ 1 ডায়াবেটিস, বিএমআই যদি মোর দেন 25 হয়, সো নেক্সট হচ্ছে ইনসুলিনের সাথে অ্যাজ ইনসুলিন সেন্সিটাইজার মেটফরমিনটা হচ্ছে আমরা অ্যাড করে দিব। আর যেটা বলছিলাম টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন দিয়েই তো তাকে ট্রিট করতে হবে। আমরা যে রেজিমটা ফলো করব সেটা হচ্ছে বেজাল প্লাস হচ্ছে বোলাস রেজিম। হ্যাঁ, বেজাল হিসাবে আমরা দিব তাকে লং অ্যাক্টিং ইনসুলিনটা। হ্যাঁ, লং অ্যাক্টিং ইনসুলিন দিব, যেটা হচ্ছে 24 আওয়ার্স তার বোলাস যে সুগার লেভেলটা আছে সেটাকে সে, সরি, বেজাল যে সুগার লেভেলটা আছে সেটাকে সে মেনটেন করবে। আর খাওয়ার পরে, খাওয়ার সাথে সাথে যেটা করব, খাবার আগে 3 বেলা খাবে, 3 বেলায় হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন নিবে আর কি, বোলাস হিসাবে। তাহলে লং অ্যাক্টিং ইনসুলিনের মেইনলি নামগুলো কিন্তু পরীক্ষা আসে, গ্লার্জিন, ডিটেমেয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে নামগুলো আমাদের একটু লাগবে। What drug is most likely to implicate it? 48 years old male present into the clinic and he complains of excessive flatulence following starting at the new agent to management of a type 2 diabetes mellitus. He has not other past medical history. So what drug is most likely to implicate it? Metformin, gliclazide, acarbose, sitagliptin এবং empagliflozin, right? কোনটা হতে পারে যেটা ফ্ল্যাটুলেন্স করা? একারবোস। অ্যাকারবোস, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো অ্যাকারবোস হচ্ছে ফ্ল্যাটুলেন্স করায়। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে ইগুলো খাই, স্টার্চ গুলো খাই আর কি, কার্বোহাইড্রেট খাই, সেগুলো তো পলিস্যাকারাইড। হ্যাঁ, সো অ্যাকারবোস যে কাজটা করে এই পলিস্যাকারাইডকে ভাঙতে দেয় না। তো যার জন্য দেখা যায় এই পলিস্যাকারাইড গুলো হচ্ছে, স্টার্চ গুলো হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনে কোলনে যায়, কোলনে ব্যাকটেরিয়া যেগুলো থাকে ওইগুলো দিয়ে ফার্মেন্টেড হয়, হয়ে হচ্ছে হিউজ পরিমাণে গ্যাস হয়, তখন দেখা যায় তাদের ফ্ল্যাটুলেন্স হয়, ডায়রিয়া হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম কমন সাইড ইফেক্ট রিগার্ডিং অ্যাকারবোস আর কি। অর্থাৎ সে হচ্ছে পলিস্যাকারাইডটাকে ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড হতে দেয় না আর কি, যার জন্য হচ্ছে আমাদের ব্লাডে সুগার লেভেলটা হচ্ছে আলটিমেটলি কমে যায়। হ্যাঁ, কিন্তু সাইড ইফেক্ট হচ্ছে এই পলিস্যাকারাইড গুলো যখন আমাদের কোলনে যাবে তখন ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেড হবে, ফলে হচ্ছে ফ্ল্যাটুলেন্স, তারপরে হচ্ছে ডায়রিয়া টাইরিয়া এগুলো হয়ে থাকে। Okay, so 62 years old man is investigated for hypertension, 62 hypertension and proximal myopathy. On examination, he is noted to have abdominal stria. So which one of the following is the most estimated ectopic ACTH secretion? তাহলে পেশেন্টের ডায়াগনোস তো আমরা বুঝে গেলাম, কুশিং সিনড্রোম না? তাহলে ectopic ACTH secretionের কমন সাইট কোনটা হবে আনসার? স্মল সেল লাং ক্যান্সার। তাহলে এটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার, মোস্ট কমন সাইট ফর ectopic ACTH secretion, small cell lung cancer. Okay. A 33 years old woman who is known to have the familial hypercholesterolemia, তাহলে আমরা বলে দিছি familial, come for review and she is planning to have children and asks for advice regarding medication, as she currently takes the atorvastatin 80 খাচ্ছে। Okay, what is the most appropriate advice? Switch to atorvastatin to 10, continue current drugs as same dose, stop atorvastatin before trying to conceive, switch to ezetimibe, switch to simvastatin 40. Before trying to conceive. এক্স্যাক্টলি, বাচ্চা নেওয়ার আগে এটা বন্ধ করতে হবে, কারণ অ্যাটোরভাস্টাটিনটা হচ্ছে একটা টেরাটোজেনিক ড্রাগস। এক্স্যাক্টলি। Okay. 53 years old man with a history of type 2 diabetes mellitus is reviewing the diabetic clinic. So travel 12 month ago, his HbA1c এর মানটা ছিল 83, বেশি 9.7%. So despite maximal oral hypoglycemic therapy, insulin was started and is his most recent HbA1c is
66. He is considering applying for a high good vehicles license and asks for advice. What is the most appropriate advice? তাহলে এটা ডিভিএল এর ক্রাইটেরিয়া গুলো অনুসারে আমাদের আনসার গুলো করতে হবে আর কি। এখানে যেগুলো আছে ডিভিএল এর ক্রাইটেরিয়া একটু নিজেদের মতো করে এটা পড়ে ফেলবেন, যদিও 7-8 বছরের মধ্যে কোনো কোশ্চেন আসে নাই ডিভিএল থেকে। পরেরটা একটু আসি। What condition is most likely causes of our presentation? What condition presentation? আচ্ছা, 35 years older woman admitted to the hospital due to new onset headache, associated with the vomiting, change her vision. তাহলে হেডেক, ভমিটিং এবং ভিশনের প্রবলেম, এবং যেটা বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আছে, দ্যাট মিনস হচ্ছে অপটিক কায়াজমাতে চাপ পড়ছে, তার মানে পিটুইটারি গ্ল্যান্ডে কোন একটা অ্যাডেনোমা বা কিছু একটা হয়েছে, যেটা হচ্ছে অপটিক কায়াজমাকে চাপ দিছে, যের জন্য বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া চলে আসছে। এমআরআই করছে, এখানে 15 মিলিমিটার সলিড প্যারা সুপ্রাসেলার একটা মাস পাইছে। তাহলে 15 মিলিমিটার যেহেতু, তার মানে হচ্ছে ম্যাক্রোঅ্যাডেনোমা। 10 মিলিমিটার বেশি হলেই কিন্তু ম্যাক্রোঅ্যাডেনোমা। হ্যাঁ, প্রোলাক্টিন লেভেলটা হচ্ছে খুব একটা বাড়ে নাই। তাহলে দেখেন, পেশেন্টের ম্যাক্রোঅ্যাডেনোমা ছিল, প্রোলাক্টিন লেভেলটা প্রায় 6000-এর দিকে থাকার কথা ছিল, কিন্তু মাত্র প্রোলাক্টিন লেভেলটা হচ্ছে তার 14। ওকে, তাহলে এইটুকু দিয়ে কেউ বলতে পারবেন এটা ডায়াগনোসিসটা কি হবে? ক্রেনিওফ্যারিঞ্জিওমা হতে পারে। না। এবার বলেন যে ফাংশনাল পিটুইটারি নন হবে নাকি সিক্রেটরি নন ফাংশনাল? ফাংশনাল হবে নাকি নন নন ফাংশনাল হবে? নন ফাংশনিং ভাইয়া, ফাংশনিং হলে তো প্রোলাক্টিনটা বাড়তো। এক্স্যাক্টলি, জাস্ট এটা বলতেছিলাম। হ্যাঁ, তাহলে দেখেন একটা বড় ম্যাক্রো অ্যাডেনোমা টাইপ হয়েছে, কিন্তু তার প্রোলাক্টিন লেভেলটা বাড়ে নাই, তার মানে হচ্ছে নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা হয়েছে আর কি। আচ্ছা, এখানে আরো দেখেন যে এফএসএস এর পরিমাণ কমে হয়েছে 15। হ্যাঁ, যেখানে ফাংশনিং হলে তো আরো বাড়তো। এলএস এর পরিমাণ হচ্ছে 1.3, কমে গেছে, ফাংশনিং হলে আরো বাড়তো। টিএসএস এর পরিমাণ হচ্ছে 3.2, ফাংশনিং হলে আরো বাড়তো। ফ্রি T4 যেটা, এটা তো কম থাকবে যেহেতু টিএইচএস কম। তারপর গ্রোথ হরমোন পোস্ট ইনসুলিন টলারেন্সটা কিন্তু খুব একটা বাড়ে নাই। সাধারণত ইনসুলিন টলারেন্স মানে ইনসুলিন কোনো পেশেন্টকে দিয়ে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে যদি নেওয়া হয়, তাহলে তখন কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে। তার মানে কোনো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়াতে গেলে গ্রোথ হরমোন সিক্রেশন বাড়বে। সো ইনসুলিন টলারেন্স টেস্ট করছে কিন্তু গ্রোথ হরমোন বাড়ে নাই, তার মানে পিউটারি গ্ল্যান্ডে এটা নন ফাংশনিং টিউমার হয়েছে। আর IGF-1 এর পরিমাণ হচ্ছে 4.2, সো ফাংশনিং হলে IGF এর পরিমাণ আরো বাড়তো। আচ্ছা, এসিটিএস স্টিমুলেশন টেস্ট করছে, যেখানে এটিএম কর্টিসল লেভেল হচ্ছে খুব একটা বাড়ে 326। আচ্ছা, আর কর্টিসল 13 মিনিটস আফটার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে 695। মানে ওকে, হোয়াট কন্ডিশন ইজ মোস্ট লাইকলি কজ অফ আর প্রেজেন্টেশন? এডিসন ডিজিজ, সেরেব্রাল লিম্ফোমা, ক্র্যানিওফ্যারেঞ্জিওমা, নন ফাংশনাল পিটুইটারি অ্যাডেনোমা, তার প্লাটিনাম। তাহলে আমরা এতক্ষণ যা বললাম এটাই আর কি, যে নন ফাংশনাল পিটুইটারি অ্যাডেনোমা সবকিছুই কম কম আছে, কিন্তু একটা ম্যাক্রো অ্যাডেনোমার পেশেন্ট আর কি। তাহলে ইনভেস্টিগেশন তো সবই কম থাকবে, পিটুইটারি রিলেটেড, প্যান হাইপোপিটুইটারিজমের মতো আসে। আর ভিজুয়াল ফিল্ডে ইনভলভমেন্ট হলে যেভাবে হয়, যদি সেটা স্পেশালি ক্র্যানিওফ্যারেঞ্জিওমা হয়, তাহলে এক ধরনের ভিজুয়াল ফিল্ডে ডিস্টারবেন্স থাকবে, অথবা পিটুইটারি অ্যাডেনোমা হলে এক ধরনের থাকবে। তবে সবগুলাই যদি অপটিক কায়াজমাতে চাপ দেয় ম্যাক্রো অ্যাডেনোমা গুলো, সেই ক্ষেত্রে হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া গুলো আমরা পাবো আর কি। আর সাধারণত পিটুইটারি হলে হচ্ছে সুপিরিয়র কোয়াড্রেন্টোনোপিয়া পাওয়া যাবে, আর ক্র্যানিওফ্যারেঞ্জিওমা যদি হয় তাহলে ইনফেরিয়র কোয়াড্রেন্টোনোপিয়া পাওয়া যায় আর কি। আর এমআরআই করলে তো আমরা বুঝতেই পারবো যে তার একটা পিটুইটারি গ্ল্যান্ডে লেশন আছে। ওকে, which of the following is the most likely causes of our polycythemia? Okay, so cigarette smoking, enalapril, insulin, metformin, uterine fibroid, কোনটা রিলেটেড থাকে পলিসাইথেমিয়ার সাথে? ইউটেড ফাইব্রয়েড। ফাইব্রয়েড, যেটা কিছুটা ইরিথ্রোপয়েটিন রিলিজ করে, যার জন্য তাদের হচ্ছে পলিসাইথেমিয়া ডেভেলপ করে আর কি। তাহলে পলিসাইথেমিয়া সেকেন্ডারি ডিউ টু প্রোডাকশন অফ ইরিথ্রোপয়েটিন। Okay. Along with the appropriate fluid regime, what other management should be started? Should be started. এখানে বাইকার্বনেট কিন্তু কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস, পার্শিয়াল প্রেশার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড,
পিএইচ এর পরিমাণ আমাদের 7.3, হ্যাঁ 7.3, কিন্তু বাইকার্বনেট পরিমাণ আবার এদিকে কম আছে, হ্যাঁ 7.3। আচ্ছা, অ্যাসিডোসিস আছে মেটাবলিক, আচ্ছা ওকে। আর এখানে আমাদের হচ্ছে ব্লাড কিটোনের পরিমাণ হচ্ছে 5, সুগারের পরিমাণ 20। ওকে, ডায়াগনোসিস আমরা কি বলতে পারি? ডায়াবেটিক কিটোএসিডোসিস। হ্যাঁ, তাহলে যেহেতু কিটোন বডি 3 এর বেশি আছে এবং সুগার 11.1 এর বেশি আছে, সো আবার এদিকে মেটাবলিক অ্যাসিডোসিস, সো এটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস। এখানে অবশ্যই কোন একটা পেশেন্টের ডায়াবেটিস থাকবে এরকম একটা এভিডেন্স তারা দিতে পারে আর কি। 24 ইয়ার্স ওল্ড একটা ফিমেল পেশেন্ট, ইডিতে আসছে 3-day হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, পলিউরিয়া এন্ড রিডিউস ইটিং এন্ড ড্রিঙ্কিং। আর পাস মেডিকেল হিস্ট্রি, শি অন রেগুলার মেডিকেশন, নো পাস মেডিকেল হিস্ট্রি নাই। তার মানে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টদের তো বেশি ডিকিও হয়, so, এর আগে তার ডায়াগনোস হয় না আর কি, একদম নিউলি প্রেজেন্টেশনটা আসছে। এখন ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ, ইনিশিয়ালি along with an appropriate fluid regime, what others management should be started? আমরা তাহলে কি দিতে পারি ফ্লুইডের সাথে, আমরা কি দিব? 0.1 ইউনিট পার কেজি ইনসুলিন। তাহলে আমাদের কিন্তু ইনসুলিন দিতে হবে, কারণ কিটোন বডি যেহেতু আছে বেশি, 5 এর বেশি আছে, 3 এর বেশি, সো অবশ্যই কিটোন বডি দিতে হবে, সরি ইনসুলিন দিতে হবে। ফ্লুইড তো দিব ইনিশিয়াল, আর ইনসুলিন হচ্ছে আমরা পার কিলো বডি ওয়েটে 0.1 ইউনিট পার কিলো পার আওয়ারে আমরা শুরু করব। আচ্ছা, যত কোশ্চেন আসছে ডায়াবেটিক কিটোএসিডোসিস এর ম্যানেজমেন্টে, স্পেশালি মানে প্রিভিয়াস ইয়ারে আর কি দেখলাম যে কোশ্চেন গুলো আছে, তার মধ্যে ডায়াগনোসিস জানতে চাইছে একটা, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্টে ইনিশিয়ালি কি দিব। আমরা ইনিশিয়াল হচ্ছে আইভি ফ্লুইড তথা নরমাল স্যালাইন দিব, অথবা নরমাল স্যালাইন যদি দেওয়া হয় তারপরে কি দিব, তারপর হচ্ছে ইনসুলিন দিব, কতটুকু করে 0.1 ইউনিট পার কিলো পার আওয়ারে। এইটুকু ম্যানেজমেন্ট সব সময় আসছে আর কি, হ্যাঁ, এর বেশি ম্যানেজমেন্ট আর অন্য জায়গা থেকে আসে নাই এমআরসি পার্ট 1 এবং পার্ট 2। আচ্ছা, এখানে আমাদের ডায়াগনোসিস ক্রাইটেরিয়া গুলো কিন্তু একদম মাথায় রেখে দিতে হবে। সুগার লেভেলটা কিন্তু 11 এর বেশি হবে, যেটা আমরা জানি যে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেটের ক্ষেত্রে সুগার লেভেল 11 এর বেশি থাকে, কিন্তু অনেক বেশি থাকে আর কি, নিয়ার অ্যাবাউট 45-50 এরকম থাকে। আর পিএইচ এর মানটা হচ্ছে ডিকে এর ক্ষেত্রে 7.3 কম থাকবে, যদি এই পেশেন্টের ক্ষেত্রে মার্জিনাল ছিল, বাইকার্বনেট 15 কম থাকবে, এবং কিটোন বডি হচ্ছে 3 এর বেশি থাকবে, এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের 5 ছিল আর কি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখানে আমরা যদি সি পেপটাইডের কথা চিন্তা করি তাহলে 0.15, তার মানে সি পেপটাইডটা কিন্তু বাড়ে নাই। প্রো ইনসুলিন এটা 22, তার মানে লোয়ার সাইড। আর ইনসুলিনের পরিমাণ কিন্তু আমাদের 15, তার মানে ইনসুলিন বেড়ে গেছে, গ্লুকোজ কমে গেছে। তাহলে দেখেন ইনসুলিন বেশি, সি পেপটাইডের পরিমাণ কম, প্রো ইনসুলিন কম, তাহলে এটা কি এক্সোজেনাস হবে নাকি এন্ডোজেনাস হবে? এক্সোজেনাস। তাহলে এক্সোজেনাস। সো ইনসুলিন অ্যাবিউজ। ডায়াগনোসিস হচ্ছে আমাদের তাহলে ইনসুলিন ইনসুলিন অ্যাবিউজ। অ্যাবিউজ করছে। আচ্ছা, এখানে ওরা দেখেন বললো এন 18 ইয়ার্স ওল্ড একটা গার্ল এডমিট টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে। আচ্ছা যাও, অকুপেশনাল কথাটা দেয় নাই, বাট দিয়ে থাকে আর কি, নার্স, ফার্মাসিস্ট, ডক্টর। ওকে, which one of the following result establishes a diagnosis of the diabetes mellitus? ডায়াবেটিস মেলাইটাস কোনটা হতে পারে? অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট না, সিম্পটোমেটিক হতে হবে। আচ্ছা, সুগার লেভেল হচ্ছে 7.9 ফাস্টিং সুগার। সিম্পটোমেটিক পেশেন্ট ফাস্টিং সুগার হচ্ছে 6.78, গ্লাইকোসোরিয়া 3+। অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট র্যান্ডম সুগার হচ্ছে 22 অন 1 occasion। সিম্পটোমেটিক পেশেন্টদের র্যান্ডম সুগার হচ্ছে 12 on 1 occasion। সিম্পটোমেটিক পেশেন্ট উইথ র্যান্ডম গ্লুকোজ 12। তাহলে একটা হচ্ছে সিম্পটোমেটিক হতে হবে, তারপরটা হচ্ছে 11.1 এর চেয়ে বেশি হতে হবে। সো এখানে সিম্পটোমেটিক, তার সাথে হচ্ছে এই পয়েন্টটা আছে যে 12। তাহলে হচ্ছে আমাদের ফাস্টিং সুগার এক হচ্ছে তো 7 এর বেশি হলে আমরা বলতে পারি, আর হচ্ছে র্যান্ডম সুগারটা সিম্পটোমেটিক থাকতে হবে পেশেন্ট, তার সাথে হচ্ছে 11.1 এর বেশি হতে হবে আর কি। এই জায়গাটা একটু লাগবে আমাদের। কখন ডায়াবেটিস বলবো? যদি মোর অর ইকুয়াল 48 মিলিমোল পার মোল হয়, হ্যাঁ, অথবা এর ক্ষেত্রে HbA1c এর ক্ষেত্রে আমাদের
6.5% এর বেশি হয়, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো ডায়াবেটিস। আর প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে স্পেশালি 42 থেকে 47, ওকে, 42 থেকে 47 এইটুকু, অথবা 6 থেকে 6.4, অর ফাস্টিং গ্লুকোজ যদি 6.1 থেকে 6.9 হয় মিলিমোল পার লিটার, তখন আমরা এটাকে প্রি ডায়াবেটিস বলে থাকি। আর HbA1c এর মানটা 5.9, জাস্ট এইটুকু খেয়াল রাখতে হবে প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে। আর নর্মাল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় 6 এর চেয়ে কমই থাকে আর কি। ওকে, a 55 years old woman is investigated following the osteoporotic hip fracture. The following result are obtained যেখানে TSS এর পরিমাণ কম, অনেক কম, free T4 হচ্ছে 29, একটু বেশি। Which one of the following autoantibodies most likely to be present? TSS receptor stimulating antibodies, anti-nuclear antibodies, anti-thyroglobulin antibodies, anti-microsmal antibodies, anti-thyroid peroxidase antibodies. TSH receptor stimulating antibodies. সো এটা হচ্ছে ডিউ টু, মানে আমরা যেটা জানি যে থাইরোটক্সিকোসিসের এক নম্বর বা প্রধান কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ। আর গ্রেভস ডিজিজের ক্ষেত্রে সেটা যে অ্যান্টিবডিটা সব মোস্ট কমনলি 95% কেসে পাওয়া যায়, সেটা হচ্ছে টিএসএস রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডিজ। সেখান থেকে তার হচ্ছে অস্টিওপোরোসিস ডেভেলপ করছে হাইপারথাইরয়েড থেকে, যার জন্য হচ্ছে তার অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়েছে। আচ্ছা, এই স্ক্যানটা লাগবে, হ্যাঁ। সো যদি কোনো পেশেন্টের জাস্ট ওরা বলে দেয় যে আপটেক নিচে ডিফিউজ এবং হোমোজেনাস, হ্যাঁ, একদম হোমোজেনাস কালোটা হচ্ছে আপটেক নেওয়া, তাহলে হোমোজেনাসলি ডিফিউজলি যদি আপটেক নেয় সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। অথবা অনেক সময় বলতে পারে যে একটা সিঙ্গেল পয়েন্ট, একটা সিঙ্গেল জায়গায় জাস্ট মটর দানার মতো একটু জায়গা যদি আপটেক নেয়, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল টক্সিক নোডুলার গয়টার। আর যদি মটর দানার মতো এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু থাকে, তখন হচ্ছে যে আপটেক নেয় আর কি, হ্যাঁ, ছোট ছোট পেঁচি আপটেক যদি নেয়, তাহলে সেটাকে আমরা বলবো মাল্টি নোডুলার গয়টার। ওকে, সো মাল্টি নোডুলার গয়টার, সিঙ্গেল টক্সিক অ্যাডেনোমা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যে মানে একদম ডেফিনিটিভ ট্রিটমেন্ট যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে আর কি ম্যানেজমেন্টের মধ্যে এই সাইটের, সেটা হচ্ছে আমাদের রেডিও আয়োডিন, আয়োডিন। ঠিক আছে। তাহলে সিঙ্গেল টক্সিক নডিউল অথবা মাল্টিনোডুলার গয়টার, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টারভেনশন অফ চয়েস হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি। ওকে, what change to their established medication may be required for patients such as this? Okay, so 23 years old woman is seen in the maternity clinic after urine and blood testing confirm she is pregnant. Based on the last menstrual date, she is estimated to be approximately 9 weeks pregnant. A patient has established hypothyroidism following the thyroidectomy several years previously, but is well controlled on the thyroxine. She is on the second pregnancy with her first child, first being 2 years ago, as is now she delivered at 39 weeks with no complication. That's what changes to their established medication may be required for patients such as this? Change to different agent required at the stage of this pregnancy, increase up to 100%, increase up to 50% ইনক্রিজ করতে। তাহলে আমরা যেটা জানি যে 60%। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট যদি থাকে, তার প্রেগনেন্সিতে তার হাইপোথাইরয়েডিজমের যে থাইরক্সিন রিপ্লেসমেন্ট পাচ্ছিল, সেটার ডোজের 50% হচ্ছে আমাদেরকে বাড়াইতে হবে। এক্স্যাক্টলি, right. So 19 years old female, 19 years old female with a history of anorexia nervosa is admitted to the hospital. Her BMI হচ্ছে 16. She has agreed to feed by the nasogastric tube. Which of the following electrolyte disturbance is most likely to occur? That means হচ্ছে refeeding syndrome কোন electrolyte disturbance-টা খুব commonly হয়, কোনটা হবে? হাইপোক্যালসিমিয়া নাকি, জানি না। Hypophosphatemia. এটা হচ্ছে হাইপোফসফ্যাটিমিয়া, হ্যাঁ, এই হাইপোফসফ্যাটিমিয়া আপু যেটা বললো, এটা কিন্তু পরীক্ষায় আসছে, বেশ অনেকবার আসছে, হাইপোফসফ্যাটিমিয়া রিফিডিং সিনড্রোম, মোস্ট vulnerable একটা ইলেকট্রোলাইট। Okay, so 54-year-old man with a type 2 diabetes mellitus start on exenatide. Which one of the following statements regarding exenatide is incorrect?
Typical result is the weight loss may be combined with the sulfonylurea. Major adverse effect flu-like symptoms may be combined with the metformin. Must be given subcutaneous injection. Exenatide কি করে? ইনকারেক্ট, হ্যাঁ, কোনটা করে না। আচ্ছা, ওয়েট লস করায় HbA1c এর মানও সে ইমপ্রুভ করে, সো এটা কারেক্ট। সালফোনাইল ইউরিয়া এক্সানাটের সাথে ইনভেরিয়েবলি ইউজ করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে মেটফর্মিনের সাথে ইউজ করা যায়, সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে এক্সানাটের যেটা করে না সেটা হচ্ছে ফ্লো লাইক সিমটম করে না, হ্যাঁ, ফ্লো লাইক সিমটম করে না, স্পেশালি নজিয়া, ভমিটিং করে, গ্যাস্ট্রোপ্যারেসিস করে। হ্যাঁ, এই জন্য কোনো পেশেন্টের গ্যাস্ট্রোপ্যারেসিস থাকলে তাদের কিন্তু দেওয়া যাবে না আর কি এক্সানাটেড। হ্যাঁ, গ্যাস্ট্রিক এমটিংটা ইনহিবিটেড করে দেয়, সো কারো গ্যাস্ট্রোপ্যারেসিস থাকলে এক্সানাটেড দেওয়া যাবে না। নজিয়া, ভমিটিং এইগুলো খুবই কমন সাইড ইফেক্ট। Okay, so at which point in the menstrual cycle do progesterone level peak? Luteal phase, ovulation phase, follicular phase, level remain constant throughout the cycle, আর menstruation এর সময় কখন হতে বাড়ে? ফলিকুলার লুটিয়াল আচ্ছা, এটা হচ্ছে লুটিয়াল ফেসে গিয়ে এটা বাড়ে। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেলে যদি আমরা পিরিয়ডটা চিন্তা করি আর কি, তো মেনস্ট্রুয়েশন পিরিয়ড তো হচ্ছে 1 থেকে 4 দিন 5 দিন যেটা ধরা যায়। তারপরে যে পিরিয়ডটা শুরু হয় সেটা হচ্ছে পলিফারেটিভ ফেজ, তাই না? পলিফারেটিভ ফেজ, পলিফারেটিভ ফেজে যে হরমোনটা দিয়ে মেনলি এটা পলিফারেশন গুলো হয় সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়ে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। হ্যাঁ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা যে কাজটা করে সেটা হচ্ছে ওভারিয়ান যে ফলিকুল গুলো থাকে সেই ফলিকুল গুলাকে কিন্তু স্টিমুলেশন দেয়। এগুলো কিন্তু ফলিকুলার ফেজ, হ্যাঁ, পলিফারেটিভ ফেজ বা ফলিকুলার ফেজ। আচ্ছা, তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা মেনস্ট্রুয়েশনের পরপরই সে বাড়ে, বাড়ার ফলে সে যে কাজটা করে ওভারিয়ান ফলিকলকে স্টিমুলেশন দেয়, দিলে ফলিকল গুলাকে ম্যাচিউরিটির দিকে নিয়ে যায়, মানে ম্যাচিউর করে, বড় করে। তখন সাথে সাথে হচ্ছে ফলিকুলার সেল থেকে ইস্ট্রোজেনও রিলিজ হওয়া শুরু করে। তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকলকে স্টিমুলেশন দিবে, একদিকে ফলিকলটাকে ম্যাচিউর করবে, যেটাকে আমরা বলি আস্তে আস্তে ম্যাচিউর ফলিকল হিসেবে গ্রাফিয়ান ফলিকল করবে। আর এই ফলিকুলার সেল থেকে সে ইস্ট্রোজেন রিলিজ করাবে। তার মানে ফলিকুলার যে ফেজ তথা পলিফারেটিভ যে ফেজ থাকে, এই ফেজটাতে মেইনলি যেটা হয়ে গিয়ে সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেনের পরিমাণটাও বাড়ে। হ্যাঁ, আচ্ছা, যখন ফলিকুলার ফেজটা আমরা ওভুলেশনের সাইকেলে যেটা বলে থাকি যে 14তম যে ডে থাকে, সেই ডেতে তখন লুটিনাইজিং হরমোনের পরিমাণ বাড়ে। হ্যাঁ, লুটিনাইজিং হরমোনের পরিমাণ বাড়ার ফলে যেটা হয়, ওই যে গ্রাফিয়ান ফলিকুলে ম্যাচিউর ওভাম তৈরি হয়, সেটা হচ্ছে ওভুলেশন হয়, তাই না, এলএস সার্চ এর মাধ্যমে। তখন হচ্ছে ফলিকুলার ফেজ তথা পলিফারেটিভ ফেজের লাস্টের দিকে লুটিনাইজিং হরমোনের পরিমাণ বাড়ে, এলএস সার্চ এর মাধ্যমে ওভুলেশনটা হয়। ওভুলেশন হইলে তখন হচ্ছে কর্পাস লুটিয়াম, যেটা গ্রাফিয়ান ফলিকুলের চারপাশে যে মানে ক্যাপসুলটা থাকে সেটা হচ্ছে ওভারিতে থাকে অ্যাজ এ কর্পাস লুটিয়াম হিসাবে। এই কর্পাস লুটিয়ামটা তখন হচ্ছে প্রজেস্টেরনের সিক্রেশনটাকে বাড়ায় দেয়। তখনই যে ফেজটা শুরু হয় সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। হ্যাঁ, সো ওভুলেশন শেষ মানে লুটিয়াল ফেজ শুরু। ওকে, তাহলে লুটিয়াল ফেজে গিয়ে কি হচ্ছে আমাদের, মানে এই ওভারি কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরনের পরিমাণ বাড়তেছে। এই জন্য মেনস্ট্রুয়াল সাইকেলের লুটিয়াল ফেজে যাওয়ার পরে আমার প্রজেস্টেরনের পরিমাণ বাড়ে। এই প্রজেস্টেরনটাই আলটিমেটলি যে কাজটা করায়, মানে প্রেগনেন্সিটাকে পারসিস্ট করায়, ইউটেরাস এর মধ্যে একটা মানে ওভামটা যেন ফার্টিলাইজ হতে পারে, ইমপ্ল্যান্ট হতে পারে, সুন্দর করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। সো আপ টু যেটা বলা যায় যে প্লাসেন্টা ফর্মেশন আগ পর্যন্ত তো কর্পাস লুটিয়াম থেকেই প্রজেস্টেরনটা রিলিজ হয়। এই টোটাল ফেজটা হচ্ছে আমাদের লুটিয়াল ফেজ বলা আর কি, অর্থাৎ কর্পাস লুটিয়ামটা যতদিন থাকে। সো ওয়ান টাইম যখন গিয়া হচ্ছে প্লাসেন্টা ফর্মেশন হয় তখন হচ্ছে কর্পাস লুটিয়ামটা ডিসঅ্যাপিয়ার হয়, তখন প্রজেস্টেরন গুলো হচ্ছে প্লাসেন্টা থেকে রিলিজ হওয়া শুরু করে। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে ইনিশিয়ালি মেনস্ট্রুয়েশনের পরপরই ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের পরিমাণ বাড়বে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ফলিকুলার যে সেলগুলো থাকে সেই সেলগুলো হচ্ছে স্টিমুলেটেড হবে এবং ফলিকুলার সেল থেকে এস্ট্রোজেন রিলিজ বাড়বে এবং ফলিকলগুলো ম্যাচিউর হবে, এলএস সার্চের ফলে ওভুলেশন হবে, তখন হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্ম হবে, সেখান থেকে হচ্ছে লুটিয়াল ফেজটা স্টার্ট।
তো লুটিয়াল ফেসে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশনটা হচ্ছে বাড়বে আর কি। ওকে, এই আচ্ছা, এখানে একটু তারিখ দেওয়া আছে, এগুলো যদি খুব একটা লাগে না, কিন্তু হরমোনাল ব্যাকগ্রাউন্ডটা লাগবে, কখন কোন হরমোনটা বাড়ে আর কি, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ফলিকুলার ফেস, লুটিয়াল ফেস, এটা একটু আমি যে কথাগুলো বললাম যদি ওইভাবে দেওয়া নেই, এটা পড়লে আমার কথাগুলোর সাথে একদম মিলে যাবে আর কি, একটু পড়ে ফেলবেন। আচ্ছা, হোয়াট ফর্ম অফ renal acid accumulation does this patient most likely have? Previously well 42 years old man is referred to the renal team for further investigation following admission for recurrent renal colic. This is the patient third presentation with the renal stone over the last few months, and CT performed demonstrate extensive bilateral kidney stone. The patient has initially admitted the basic investigation performed in emergency department. Present found he had significant metabolic acidosis, normal anion gap এবং hypokalemia. তাহলে ওই যে আরটিএ এর মধ্যে যাইতে হবে আর কি। তাহলে স্টোনের সাথে রিলেটেড আরটিএ কত? RTA1, টাইপ 1 টাইপ 1 RTA1 type 1. এটা হচ্ছে আরটিএ টাইপ 1 হবে। Okay, fine. 38-year-old male with clinically suspected acromegaly and has returned to the endocrine clinic for the result of investigation carried out last week. His blood test confirmed the result of the IGF-1 বাড়ছে। Okay. What is the most appropriate course of action? তাহলে পরবর্তীতে আমরা তো ইনিশিয়াল টেস্ট হিসেবে IGF-1 করি, তাই না? তাহলে নেক্সট স্টেপে আমরা কোন টেস্টটা করব? OGTT growth hormone level. ডি এটা হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট, ওজিটি2 উইথ সিরিয়াল গ্রোথ হরমোন মেজারমেন্ট, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 36 ইয়ার্স ওল্ড ফিমেল উইথ দ্য বিএমআই হচ্ছে তার 34। ওকে, তাহলে বিএমআই 34 একটু বেশির দিকে আছে। রিভিউ আফটার ম্যানেজিং টু লুজ 3 কিলো ইন দ্য পাস্ট মান্থ। She asks about the possibility of starting drugs to her help to lose weight. What is the primary mode of action of orlistat? Okay, সরাসরি কোশ্চেন। তাহলে কোনটা হবে এটা আপনারাই বলেন। orlistat প্যানক্রিয়াটিক লাইপেজ ইনহিবিটর। তাহলে orlistat হচ্ছে গ্যাস্ট্রিক অর প্যানক্রিয়াটিক লাইপেজকে ইনহিবিট করে আর কি। সো এটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ ইনহিবিটর, এটাই আসছিল একবার কোশ্চেন। তাহলে orlistat হচ্ছে গ্যাস্ট্রিক এন্ড প্যানক্রিয়াটিক লাইপেজ ইনহিবিট করে অ্যাজ এ রেজাল্ট টু রিডিউস দ্য ডাইজেশন অফ ফ্যাট। Okay. What is the most likely causes of nipple discharge in this patient? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে 44-year-old woman present to 3-month history of nipple discharge with the appearance of milk. তাহলে মিল্কি ডিসচার্জ যদি আসছে আর কি। আচ্ছা, a systemic inquiry was otherwise unremarkable and she has past medical history of schizophrenia and which she takes হচ্ছে olanzapine, and she also states that she smokes cannabis on a daily basis. THS এর মানটা হচ্ছে 2.8। ওকে, আর ফ্রি থাইরক্সিন যেটা 4.2। ফ্রি থাইরক্সিন কিন্তু কম, হাইপোথাইরয়েড। হ্যাঁ, তাহলে টিএসএস এর পরিমাণ আরো বাড়ার কথা ছিল, কিন্তু টিএসএস এর পরিমাণ ওই পরিমাণ বাড়ে নাই, T4 এর পরিমাণ কিন্তু কম। আচ্ছা, প্রোলাকটিনের পরিমাণ 165, যা হচ্ছে প্রোলাকটিন হচ্ছে নর্মাল যে 25 আর কি, তার থেকে একটু বাড়ছে। আচ্ছা, এস্ট্রাডিওল যেটা এটা হচ্ছে কমে গেছে, হ্যাঁ কমে গেছে, নর্মালও নাই। এলএইচ এর পরিমাণও 1.6 কমে গেছে, কিন্তু ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের পরিমাণও কমে গেছে। তাহলে দেখেন পিটুইটারি যে দুইটা হরমোন এলএইচ এফএসএস এই দুইটা কম, টিএসএস এর পরিমাণ পিটুইটারি কম, হ্যাঁ T4 কিন্তু কম, প্রোলাকটিনটাও পিটুইটারি কিন্তু এটাও মানে আপ টু মার্জিনাল লেভেল না, বাট একটু বেশি, কিন্তু সেই লেভেলের না। আবার এস্ট্রোজেনের পরিমাণও কিন্তু তার কম আছে, তার মানে পিটুইটারি ছাড়া অন্য জায়গার হরমোনটাও কমে গেছে। তাহলে এটা কি হতে পারে? অ্যাজ লাইক ফর পেশেন্ট নিপল ডিসচার্জের কজ ক্যানাবিস, নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা, ওলানজাপাইন, প্রেগন্যান্সি, প্রোলাকটিনোমা। ওলানজাপাইন। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ক্যানাবিস নাই। নো, ক্যানাবিস হবে কেন?
এখানে যেই ইনভেস্টিগেশন গুলোর ফাইন্ডিংস গুলো, এটা দিয়ে আমাদের একটা জিনিস মনে আসে না যে এখানে এলএইচ এর হরমোনের তো নর্মালও নাই, নর্মাল থেকে কম, এফএসএস এর পরিমাণ নর্মালের চেয়েও কম, আবার টিএসএস এর পরিমাণ নর্মালের চেয়ে কম, এগুলো তো পিটুইটারি হরমোন, তাই না? তারপরে হচ্ছে প্রোলাকটিন যদিও একটু বেশি, এটা বাদে দিলাম। তাহলে এখানে মেজর তিনটা হরমোন পিটুইটারির কিন্তু নর্মালের চেয়ে কম আছে। তাহলে আমরা তো এটা বলতে পারি এক নম্বরে যে নন ফাংশনে এটা পিটুইটারি অ্যাডেনোমা হয়েছে, হ্যাঁ, অ্যাডেনোমা। তো পিটুইটারি অ্যাডেনোমা হইলে এটা পেশেন্টের প্রোলাকটিন লেভেল আরো বাড়ার কথা ছিল, মানে পিটুইটারি অ্যাডেনোমা যদি হতো নন ফাংশনিং ছাড়া আর কি। যেটা আমরা জানি যে ইউজুয়ালি অ্যাডেনোমা হইলে 3000-এর চেয়ে বেশি নর্মালি কিন্তু থাকে, কিন্তু ওই লেভেলে নাই, জাস্ট হচ্ছে 165। তার মানে বাড়ছে, কিন্তু হচ্ছে মানে জাস্ট হচ্ছে আপার রেঞ্জ থেকে বাড়া আর কি। আবার এদিকে যেহেতু তার ফলিকুলার স্টিমুলেটিং কম, সেই জন্য তার এস্ট্রোজেনের পরিমাণও কম আছে। দ্যাট মিনস এই পেশেন্টের ক্ষেত্রে একটা নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা হয়েছে আর কি। তো সেই অ্যাডেনোমার জন্য প্রোলাকটিনটা নর্মালের চেয়ে একটু বাড়ছে, যার জন্য হচ্ছে পেশেন্টের হচ্ছে আমার এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিল্ক সিক্রেশন হচ্ছে আর কি কিছুটা, হ্যাঁ, মিল্কি হোয়াইট লেশন হচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্য, ওলানজাপাইনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রোলাকটিন লেভেল বাড়ে, সো আলটিমেটলি এরা হচ্ছে মিল্ক সিক্রেশনের পরিমাণ বাড়ায় দেয়, কিন্তু আদার্স যে হরমোন গুলো আছে এগুলো তো কম, তাই না? এই জন্য হচ্ছে এটা আমরা নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা হিসাবে আমাদেরকে ডায়াগনোসে রাখতে হবে। The presence of elevated prolactin level along with the secondary hypothyroidism, hypogonadism is indicative stalk compression is consistent with the non-functioning pituitary adenoma. Okay. 41-year-old man present with a recurrent headache. Okay, recurrent headache সাথে হচ্ছে hypertension. Diagnosis কি হবে? Headache with hypertension. ফিওক্রোমোসাইটোমা। তো এটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। তাহলে দেখেন সাথে কিন্তু ওরা আরো কিছু সিমটম দেয়, পালপিটেশন, সোয়েটিং, ফ্লাশিং, ফ্লুশিং, হ্যাঁ, এইগুলো কিন্তু দিছে। আচ্ছা, এখন ফিওক্রোমোসাইটোমার আমরা ডায়াগনোসিস জন্য ইনভেস্টিগেশন করব, কোনটা করব? 24 আওয়ার ইউরিনারি মেটানেফ্রিন। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এরা দুইটাই দিছে, ক্যাটাগুলামিনও দিছে, মেটানেফ্রিনও দিছে। সো মেটানেফ্রিনটা হচ্ছে মোর স্পেসিফিক, হ্যাঁ, মোর স্পেসিফিক ফর ফিওক্রোমোসাইটোমা। আর ট্রিটমেন্ট জানি কি দিই আমরা? ট্রিটমেন্ট বেনজামিন, ফেনোক্সিবেনজামিন বেনজামিন। ট্রিটমেন্ট অফ চয়েস, খুবই ইম্পর্টেন্ট এইটা। ফেনোক্সিবেনজামিন এইটা কিন্তু খুবই আসছে পরীক্ষায়। ওকে, 45 years old man is investigated following referral to the endocrinology clinic with the polydipsia. Plasma glucose, calcium সব normal, water deprivation test করছে, perform the following result আসছে। স্টার্টিং প্লাজমা গ্লুকোজ ছিল 319, বেশির দিকে ছিল। ফাইনাল ইউরিন অসমোলারিটিটা কিন্তু বাড়ে নাই। ইউরিন অসমোলারিটি পোস্ট ডেসমোপ্রেসিন দেওয়ার পরে কিছুটা রেসপন্স আসছে 885, হ্যাঁ, 885। আচ্ছা, তাহলে ডেসমোপ্রেসিন দেওয়ার পরে যেহেতু ইউরিনের অসমোলারিটিটা বাড়ছে, তাহলে এটা কি নেফ্রোজেনিক হবে নাকি ক্রেনিয়াল হবে? ক্রেনিয়াল। হচ্ছে ক্রেনিয়াল। ক্রেনিয়াল মানে আমরা যেটা জানি এডিএস এর পরিমাণ কম থাকে, যেহেতু আমরা বাইরে থেকে ডেসমোপ্রেসিন দিলাম, টিপিপি দিলাম, সো এই জন্য হচ্ছে তার যেহেতু ওয়াটার কনসেন্ট্রেশনটা, ইউরিনের কনসেন্ট্রেশনটা বাড়ছে, সো এটা হচ্ছে ক্রেনিয়াল। আর না বাড়লে হয়তো আমরা নেফ্রোজেনিক বলতাম আর কি। ওকে, an insulin stress test is most useful in investigation of glucagonema, insulinoma, addiction, hypopituitarism এবং ডায়াবেটিস মেলাইটাস। কোনটা হবে? এটা হ্যাঁ, ইনসুলিন স্ট্রেস টেস্ট, নট ইনসুলিনোমা, এটা কিন্তু আপনার হাইপোপিটুইটারিজম, হ্যাঁ, হাইপোপিটুইটারিজম ক্ষেত্রে করা হয়ে থাকে। অর্থাৎ এখানে কি দেখা হয়? দেখা হয় ইনসুলিন দিয়ে ব্লাড সুগার লেভেলটাকে মানে মানে কমায় ফেলা হয়, হ্যাঁ, কমায় ফেললে তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু আপনার গ্রোথ হরমোনের সিক্রেশনটা বাড়ে আর কি। তো সেই ক্ষেত্রে গ্রোথ হরমোনের সিক্রেশনটা বাড়বে না যদি হাইপোপিটুইটারিজম থাকে।
আর যদি হাইপোপিটুইটারিজম না থাকে, নর্মাল পিটুইটারি থাকে, তখন কিন্তু গ্রোথ হরমোন সিক্রেশনটা হচ্ছে তার বাড়বে আর কি। এটা ক্ষেত্রে এইভাবে ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন করা হয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনসুলিন স্ট্রেস টেস্ট এখন আর বর্তমানে করে না, কারণ আপনি ইনসুলিন দিয়া তাকে হাইপোগ্লাইসিমিয়াতে নিয়ে তার গ্রোথ হরমোন দেখা এগুলো এখন আর করে না। হ্যাঁ, বাট পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসুলিন স্ট্রেস টেস্ট কোন পেশেন্টের করা যাবে না। মনে রাখতে হবে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, যাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা থাকে, এডিসন ডিজিজ থাকে, এবং যাদের হচ্ছে সিজার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার ইনসুলিন স্ট্রেস টেস্টটা কন্ট্রাইন্ডিকেটেড। এই তিনটা মনে রাখতে হবে, হ্যাঁ? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কন্ট্রাইন্ডিকেশন অফ ইনসুলিন স্ট্রেস টেস্ট, ইপিলেপসি, ইসকেমিক হার্ট ডিজিজ, আর হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। ওকে, what would be the most appropriate definitive management strategy for this condition? হ্যাঁ, definitive management strategy কি করতে পারি? এখানে আমরা যদি একটু খেয়াল করি 24 hour urinary calcium excretion, the dual x-ray absorptiometry যেটা DEXA scan সব নরমাল আছে, she has no other symptoms, no other medical problem, ক্রিয়েটিনিন ভালো আছে, ভিটামিন ডি ভালো, আর এদিকে প্যারাথাইরয়েড হরমোনটা নরমাল। ওকে, নরমাল আপার সাইড আর কি, আপার মার্জিন, ফসফেট কম, ক্যালসিয়াম বেশি, ডায়াগনোস কি হবে এইটুকু দিয়ে? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, যেহেতু পেশেন্টের ক্যালসিয়াম বেশি, ফসফেট কম, প্যারাথাইরয়েড হরমোনটা নরমাল অথবা আবার সাইডে থাকে আর কি, নরমাল, তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আমরা ট্রিটমেন্ট জানি কি দিব? প্যারাথাইরয়েডেক্টমি। প্যারাথাইরয়েডিজম। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে আমাকে মেইনলি কাটতে হবে। ওকে, what is the most likely causes of the swelling? A 70 years old woman present to her GP with a swelling in the front of her neck. So she has noticed a lump and has become gradually bigger over the last 2 months. She has past medical history of hypothyroidism for which she has been taken levothyroxine since হচ্ছে diagnosis. তাহলে আগে তার হাইপোথাইরয়েডিজম ছিল, হ্যাঁ, লাস্ট 2 মাস ধরে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে বড় হয়ে যেতেছে। হাইপোথাইরয়েড মানে কমন হাইপোথাইরয়েড যেটা আমরা জানি হাসিমোটো থাইরয়েডাইটিস। তাহলে হঠাৎ করে তার এই গ্ল্যান্ডটা বড় হয়ে যেতেছে, তাহলে এটা কি হতে পারে? সোয়েলিং এর কারণটা কি হতে পারে? থাইরয়েড লিম্ফোমা, এক্স্যাক্টলি। সো আমরা যেটা জানি হাসিমোটো থাইরয়েডাইটিস মানে হচ্ছে লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন হয়, সেখান থেকে থাইরয়েড লিম্ফোমা ডেভেলপ করে, সেই জন্য হচ্ছে লাস্ট 2 মাস ধরে তার থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখানে কিছু পার্সেন্টেজটা একটু খেয়াল রাখবেন। পেপিলারিটা হচ্ছে মোস্ট কমন, 70% কেসে পাওয়া যায়, বাট এটার প্রগনোসিস খুবই ভালো, হ্যাঁ, এক্সেলেন্ট প্রগনোসিস, সবচেয়ে ভালো। আর সবচেয়ে খারাপ যেটা একদম বজ্জাত সেটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক। এটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার যেরকম মানে অ্যাগ্রেসিভ, অ্যানাপ্লাস্টিকটা হচ্ছে ঠিক অ্যাগ্রেসিভ, হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ। A 24-year-old woman is due to the facial hirsutism. You suspect a diagnosis of polycystic ovarian syndrome. Which one of the following features would suggest the need for further investigation before confidently making the diagnosis of PCOS? Clitoromegaly, acanthosis nigricans, obesity, amenorrhea, এবং acne. PCOS এর ক্ষেত্রে, হ্যাঁ। সো ফার্দার কি ইনভেস্টিগেশন করব, কোন জিনিস মানে কোন ফিচারটা থাকলে আমরা করতে পারি, সেটা হচ্ছে স্পেশালি মানে ক্লাইটোরোমেগালি যদি থাকে তাহলে সেটাও ইন্ডিকেট করে পিসিওএস হওয়ার পসিবিলিটি আছে, সেই জন্য আমরা হচ্ছে ফার্দার টেস্ট গুলো হচ্ছে করবো আর কি। আচ্ছা, এখানে কিছু ফিচার স্পেশালি খেয়াল রাখতে হবে। ফিচারের মধ্যে সাবফার্টিলিটি অথবা ইনফার্টিলিটি হতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, অলিগোমেনিয়া, অ্যামেনোরিয়া, হার্সুটিজম, একনি, অবেসিটি, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, এটা ইনসুলিন টলারেন্স বা রেজিস্ট্যান্স হয় বলে তাদের ক্ষেত্রে হয়। আর এজ এ ইনভেস্টিগেশন তো আলট্রাসোনোগ্রাম মাল্টিপল সিস্ট পাওয়া যেতে পারে ওভারিতে এটা। আর স্পেশালি এলএইচ এবং এফএসএস এর যে রেশিওটা এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে এলএইচ এর পরিমাণটা এফএসএস এর চেয়ে দ্বিগুণের বেশি বাড়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2.5। হ্যাঁ, তো এলএইচএস এর পরিমাণ এফএসএস এর চেয়ে দ্বিগুণের বেশি বাড়ে,
ওকে, এই একটা পয়েন্ট দিয়ে আপনাকে ডায়াগনোসিস চলে যেতে হয় আর কি। লাইক হচ্ছে আমরা ওই যে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস পড়ছিলাম না, ওইখানে অ্যালকোহলিক হ্যাপাটাইটিস আমরা পড়ি না, জিআইটি তে পড়বো আর কি। ওইখানে পাবো এএসটির পরিমাণ এএলটির চেয়ে দ্বিগুণের বেশি থাকবে, ঠিক আছে? সো এইভাবে আমরা অ্যালকোহলিক হ্যাপাটাইটিস ডায়াগনোসিস করি, হ্যাঁ। সো এটার ক্ষেত্রেও এলএইচ এর পরিমাণটা এফএইচএস এর চেয়ে দ্বিগুণের বেশি থাকবে। সো এটা তো আমরা বলতে পারবো তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। A 40 years old male known that diabetic present with the increasing headache and visual issues. So examination, he has enlargement of hands and feet and coarse facial appearance and spraying of her teeth. Okay, তাহলে এটা ডায়াগনোস কি বলবো? ম্যাক্রোমেগালি। রাইট। তাহলে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কোনটা? IGF-1। IGF-1। এটা অনেকবার আসছে পরীক্ষায় কোশ্চেনটা। Okay, so what is the likely causes of this patient reduced pH in this patient? Likely cause reduced pH in this patient. Reduced pH, আচ্ছা। Reduced pH মানে অ্যাসিডোটিক। সো pH এর মান 7.3, আর NTSS অ্যান্টিবডি হচ্ছে তার পজিটিভ, ক্লোরাইডের পরিমাণ বেশি, বাইকার্বনেটটা কমের দিকে, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোক্যালিমিয়া। তার মানে দেখেন ক্লোরাইড যেহেতু বেশি, তাই না? তাহলে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস টাইপ 1। তার সাথে শগ্রেন সিনড্রোম, যেহেতু এনটিএসএস এ দেওয়া আছে, ভাইয়া অলরেডি বলে ফেললো যেটা হচ্ছে টাইপ 1 টাইপ রেনাল 1। অ্যাসিডোসিস, যেহেতু শগ্রেন সিনড্রোম আছে আর কি। টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আচ্ছা, what is the most appropriate management at this patient at this point? Most appropriate management আমরা কি দিতে পারি এখানে? 32 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট, তার হচ্ছে 24 উইকস প্রেগনেন্ট লেডি, হ্যাঁ। ওকে, ওজন কিন্তু 32। এদিকে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করছিল, ফাস্টিংটা 6.2, আর 2 আওয়ার্স এর পরে যেটা 7.9। শি ইজ গিভেন ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশন, তাকে দেওয়া হয়েছে ফাস্টিংটা 5.9। আচ্ছা, মেটফরমিন দেওয়া হয়েছে তাকে, শি ইজ রিভিউ করা হয়েছে, সেখানে ফাস্টিংটা হচ্ছে হয়তো ফাস্টিং সুগার ইজ রিপিটেড করা হয়েছে, যেখানে ফাস্টিং সুগার অলরেডি বেশি আছে, হ্যাঁ। 5.1 এর চেয়ে কম থাকার কথা, 5.8 আছে। তাহলে প্রেগনেন্ট লেডি আমরা তো মেটফরমিন দিব, লাইফস্টাইল মডিফিকেশনের পরে দিলাম, তারপরে যেহেতু কন্ট্রোলে নাই, এখন কি দিবেন? ইনসুলিন। ইনসুলিন। এক্স্যাক্টলি, তাহলে এখন আমাকে ইনসুলিন শুরু করতে হবে। এছাড়া স্পেশালি জেস্টেশনাল ডায়াবেটিসের যে পেশেন্ট গুলো থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইনসুলিন যে স্টার্টিং ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে আমরা এটা পরীক্ষায় একটু আসে আর কি, যে যদি ফাস্টিং ব্লাড সুগারটা 7 বা তার বেশি থাকে, আপনি সরাসরি ইনসুলিন শুরু করতে পারেন। অথবা যদি কোনো পেশেন্টের ফাস্টিং সুগারটা 6 থেকে 6.9 থাকে, তার সাথে কমপ্লিকেশন থাকে নিউনেটাল, লাইক ম্যাক্রোসোমনিয়া বা পলিহাইড্রোমনিয়াসিসের কোনো পেশেন্ট হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সরাসরি ইনসুলিনটা শুরু করতে পারি। তো এই দুইটা সিচুয়েশন কিন্তু একটু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে, আমাদের দেশে যদিও মেটফরমিনটা ইউজ করে না, বাট এই জন্য আমাদের মাথায় এটা থাকে না আর কি। অবশ্যই খেয়াল রাখবেন, এজ এ এমআরসিপি এক্সামের মধ্যে প্রেগনেন্ট লেডির মানে 7 এর যদি কম থাকে আর কি ফাস্টিং সুগার, অবশ্যই আপনাকে লাইফস্টাইল মডিফিকেশনের পরেই মেটফরমিন দিতে হবে, এরপরে হচ্ছে ইনসুলিন, হ্যাঁ। মেটফরমিন এটা যেন না ভুলে যায় আর কি আমরা। আচ্ছা, what is the most likely causes of this man's symptom? এখানে ফ্রি T4 ওকে 6 আছে, কম। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন 6.1, এটাও খুব একটা হচ্ছে বাড়ছে তাও না, হ্যাঁ। আচ্ছা, 43 years old man present to the GP with a low mood and unintentional weight gain হচ্ছে তার 13 kilo over the past 4 months. Prior to feeling like this is recalls having the flu-like illness, following which she had a 2 weeks period feeling very anxious, shaky এবং energetic. She wonders if this is the connected. আচ্ছা দেখেন, তাহলে এখানে পেশেন্টের একটা ফ্লু লাইক সিমটমের কথা বলা আছে, হ্যাঁ। আর যার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে যে তার এখানে
ওয়েট গেইন হয়েছে কিছুটা, হ্যাঁ ওয়েট গেইন হয়েছে। আর হচ্ছে কি আমাদের টিএসএস এর মানটা বাড়ার কথা ছিল আরো, কিন্তু ওরকম বাড়ে নাই। T4টা আবার কমের দিকে আছে আর কি। আর এখানে এক্সামিনেশন করছে যে হার্ট রেট 68, বিপি বা টেম্পারেচার 37.1। ওকে, এটি ভালো আছে, আনরিমার্কেবল। শি ডাজন্ট হ্যাভ এনি গয়টার or any palpable lymphadenopathy. He has no family history of note, no past medical history. আচ্ছা ওকে, সো এটা ডায়াগনোস কি বলা যায়, একটা পয়েন্ট আগাইতে হবে আর কি, প্রোল্যাক্স ইলনেস। ডিকোয়ারবেন থাইরয়েড। তাহলে এটা হচ্ছে ডিকোয়ারবাইন থাইরয়েডাইটিস। স্পেশালি ডিকোয়ারবাইন থাইরয়েডাইটিসে কিন্তু একটু হাইপার থাইরয়েড কন্ডিশনের মতো থাকে আর কি, হ্যাঁ হাইপার থাইরয়েড। যদিও এখানে হাইপার থাইরয়েড আসে নাই, এটা হচ্ছে হাইপোথাইরয়েড স্টেটে আছে, তবে ডিকোয়ারবাইন যে কোনো ভাবে প্রেজেন্ট করতে পারে আর কি, হ্যাঁ। তো এখানে ওয়েট লস যেহেতু আছে, ওয়েট গেইন যেহেতু হয়েছে, সো এটা হাইপার থাইরয়েডের মতো একটা স্টেট আছে। বাট ফ্লো লাইক ইলনেসের পরে যেহেতু হয়েছে, সো আমরা এটাই ডায়াগনোসে রাখতে হবে, হ্যাঁ। তাহলে ডিকোয়ারবাইন থাইরয়েডাইটিস, সাবএকিউট থাইরয়েডাইটিস কজেস হাইপার অর হাইপোথাইরয়েডিজম ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখানে এটার হচ্ছে গিয়া ফেজ 1 যেটা হাইপারথাইরয়েড স্টেটে থাকে, এবং এটা পেইনফুল গয়টার থাকে, ইএসআর রেস থাকে। ফেজ 2 তে যখন যায় তখন হচ্ছে ইউথাইরয়েড হয়। ফেজ 3 তে যখন যায় তখন হচ্ছে হাইপো হয়। আর ফেজ 4 এ যখন যায় তখন হচ্ছে থাইরয়েড স্ট্রাকচার ফাংশনালি গোস ব্যাক টু দা নর্মালের দিকে চলে আসে। থাইরয়েড সিনটিগ্রাফি যদি করি তাহলে কিন্তু গ্লোবালি রিডিউসড আপটেক, হ্যাঁ আপটেক নিবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, আপটেক নিবে না। আর আমাদের অবশ্যই এনএসআইটির কথাটা মাথার মধ্যে বেশি করে আমরা খেয়াল রাখবো, হ্যাঁ যেটা পরীক্ষার মধ্যে বেশি আছে। যদি এটা সেলফ লিমিটিং বাট ব্যথা হয়, সেই জন্য আমাদের এনএসআইটিটা দিতে হয় আর কি। In terms of risk, which of the following is likely to have contribute to mostly development of underlying diagnosis? আচ্ছা, underlying diagnosis কি হতে পারে? On examination, she has active bleeding from the cervix, which has flushing is grossly abnormal appearance. তার মানে ব্লিডিং যেহেতু আছে সার্ভাইকাল রিজন থেকে, তার মানে সার্ভাইকাল ক্যান্সার হয়েছে একটি পেশেন্টের। এখন সার্ভাইকাল ক্যান্সার সাথে রিলেটেড রিস্ক ফ্যাক্টর কোনটা? কন্ট্রাসেপটিভ পিল, অবেসিটি, স্মোকিং, হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা টাইপ 2 ইনফেকশন, কোনটা হবে? প্যাপিলোমা ভাইরাস। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 2, ইজ ইট টাইপ 2 নাকি 16, 18, 33 ওইগুলো সার্ভাইকাল ক্যান্সার? ঠিক আছে, টাইপ 2 কিন্তু ক্যান্সার করে না, আপনার 16, 18, 33 যেগুলো ওইগুলো ক্যান্সার করে। স্পেশালি স্মোকিং, হ্যাঁ স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হয়, এবং 2 গুণ বেশি হয়, হ্যাঁ। একটু খেয়াল রাখতে হবে, স্মোকিং এর সাথে সার্ভাইকাল ক্যান্সার, তারপর ব্লাডার ক্যান্সার, স্টোমাক ক্যান্সার আর লাং ক্যান্সার আছে। এই 4টা জিনিস একদম মানে খেয়াল রাখতে হবে, পরীক্ষা একদম আসে, ঘুরে ফিরে আসে আর কি। তাহলে ওমেন হু স্মোকস আর এট 2-fold increased risk of developing cervical cancer, যারা স্মোকিং করে না তাদের চেয়ে বেশি হয়। What is the next appropriate step in investigation or management? এখানে প্লাজমা osmolarity after 8 hours 297, হ্যাঁ 8 hours এর পরে 297। আচ্ছা, ইউরিন osmolarity after 8 hours যেটা হচ্ছে 802 আছে। আচ্ছা, কি বলছে? 45 years old male investigated as for polyuria. A water deprivation test is done, ascertain the cause, water deprivation at 8 AM. তাহলে প্লাজমা আফটার 8 আওয়ার্স যেখানে 297, ওকে, ইউরিন osmolarity 8 আওয়ার্স এর পরে 802। What is the next appropriate step in investigation or management? আমরা কি করতে পারি? তাহলে continue with the desmopressin administration, give the intravenous 9% sodium chloride, plasma osmolarity and is dangerously high. Stop test plasma osmolarity and dangerously high. Stop test when suggest the diabetes insipidus. Stop test result suggest the primary polydipsia. Yep. ভাই লাস্ট অন, কারণ এটা প্রাইমারি পলিডিপসিয়া, অনলি ফ্লুইড ডিপ্রাইভেশনে 800 এর উপরে চলে গেছে। এক্স্যাক্টলি এটা তো আছে একটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে
সাধারণত আহ, আপনার ইয়ের ক্ষেত্রে আর কি, যদি ডায়াবেটিস ইনসিপিটাস হয়, তাহলে প্লাজমা অসমোলারিটিটা কিন্তু ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিক দুইটার ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল প্লাজমা অসমোলারিটি বলেন বা 8 আওয়ার্স পরে বলেন, আহ, ক্ষেত্রে কিন্তু অনেকটা মানে আরো দুইটার ক্ষেত্রে বেশি থাকে আর কি। হ্যাঁ, যদি 297 কিছুটা রেসপন্স আসছে আর কি এর ক্ষেত্রে 8 আওয়ার্স এর পরে, তার মানে এর আগে কিন্তু আরো অসমোলারিটিটা কম ছিল। হ্যাঁ, আচ্ছা, আর যেটা বললো যে আপু, যে যদি ইউজুয়ালি 600 এর বেশি চলে আসে আর কি, হ্যাঁ, ইউরিনের অসমোলারিটি মানে ওয়াটার ডিপ্রাইভেশনের পরে, তখন কিন্তু সেটা ইন্ডিকেট করে যে পেশেন্টের প্রাইমারি পলিডিপসিয়া বা সাইকোজেনিক পলিডিপসিয়ার পেশেন্ট। সো এই জন্য আমাদের ফার্দার কোনো আর টেস্ট করার দরকার পড়ে না। আচ্ছা, এখানে এই জিনিস কয়েকটা আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা সরি, এটা হচ্ছে ওয়াটার ডেপ্রাইভেশনের পরে ফাইনাল ইউরিন অসমোলারিটি। আর নর্মাল নর্মাল তো হচ্ছে 600 এর বেশি, 600 এর বেশি। সাইকোজেনিক পলিডিপসিয়াতে ল থাকবে স্টার্টিং প্লাজমা, কারণ পানি বেশি খাবে, তাহলে ইনিশিয়ালি ল। ফাইনাল ইউরিন অসমোলারিটি 400 এর বেশি হবে, 400 এর বেশি থাকবে, একবারে বেশি কমবে না আর কি সাইকোজেনিক। আর ক্রেনিয়াল এবং ডায়াবেটিসের ক্ষেত্রে ইনিশিয়ালি তো প্লাজমা অসমোলারিটি হাই থাকে এবং ইউরিন অসমোলারিটি ল থাকে। আর এর ক্ষেত্রে ক্রেনিয়াল ডায়াবেটিসের ক্ষেত্রে ডেসমোপ্রেসিন দিলে তারপরে গিয়ে তাদের হচ্ছে আপনার অসমোলারিটি বাড়বে। জাস্ট ওয়াটার ডেপ্রাইভেশনে কিন্তু মানে অসমোলারিটি বাড়ে না। হ্যাঁ, ক্রেনিয়ালের ক্ষেত্রে ডেসমোপ্রেসিন দিলে, পোস্ট ডেসমোপ্রেসিনের পরে গিয়ে তাদের হচ্ছে অসমোলারিটি বাড়বে। আদারওয়াইজ কিন্তু ওয়াটার ডেপ্রাইভেশনে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাসের পেশেন্টের কোনো রেসপন্স থাকে না। আচ্ছা, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে ডেসমোপ্রেসিন দিলে যা, না দিলে কি আর কি, মানে 300 এর চেয়ে কম থাকবে। Which one of the following is the most likely to be seen in patient with the MEN type 1? Pheochromocytoma, insulinoma, Marfanoid body habitus, medullary thyroid carcinoma, red gene mutation. কোনটা হবে? ইনসুলিনোমা। ইনসুলিন ইনসুলিনোমা। এই, তাহলে ইনসুলিনোমা, গ্যাস্ট্রিনোমা, গ্যালাক্টিনোমা, গ্যালাক্টোরিয়া, তাই না? সো প্রোলাক্টিনোমা, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, এগুলো হচ্ছে আমাদের ম্যান 1 এর সাথে থাকে। আর ফিউক্রোমোসাইটোমা, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, এগুলো হচ্ছে ম্যান 2 এর সাথে থাকে। আর মারফানোইড বডি হ্যাবিটাস, এটা হচ্ছে ম্যান 2B। হ্যাঁ, 2B এর সাথে হচ্ছে মারফানোইড বডি হ্যাবিটাস, মাল্টিপল নিউরোমা, হ্যাঁ, এগুলো হচ্ছে থাকে। এটা অবশ্যই পুরাটা মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, একদম। What is the most likely underlying diagnosis? Most likely underlying diagnosis. 73 years old একটা patient, 2 month history of hoarseness of voice and dysphagia আছে. She is otherwise well with no night sweats and weight loss. She has a history of hypertension, hypercholesterolemia and Hashimoto thyroiditis. Okay, so on examination there is the enlarged right-sided thyroid gland. তাহলে Hashimoto thyroiditis ছিল, এখন enlarged right-sided thyroid gland, তাহলে কি হবে এটা? ফোমা লিম্ফোমা। লিম্ফোমা। Lymphoma, yeah. A rise in what thyroid associated protein primarily cause of these findings? So, 24-year-old old is seen in the antenatal clinic in the first trimester review. তাহলে ফার্স্ট ট্রাইমেস্টার মানে হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কোনটা হচ্ছে বাড়ে আর কি? হ্যাঁ, প্রেগনেন্সি ক্ষেত্রে কোনটা বাড়ে? অ্যান্টিথাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, থাইরোগ্লোবুলিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, কোনটা হবে? থাইরোগ্লোবুলিন। আচ্ছা, থাইরোগ্লোবুলিন তো শব্দটা থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন না? বাইন্ডিং গ্লোবুলিন থাইরয়েড বান্ডিং। হচ্ছে, হ্যাঁ, থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন হবে। আর থাইরোগ্লোবুলিনটা হচ্ছে ক্যান্সার, যদি আমরা সার্জারি করি, ওটা রিকার করছে কিনা ওইটা দেখার জন্য হচ্ছে আমরা থাইরোগ্লোবুলিন করি আর কি, অ্যাজ পার মানে স্ক্রিনিং পারপাসে। হ্যাঁ, আর কি শুধু মেডুলারি কার্সিনোমা থাইরয়েড না ভাই, থাইরয়েড নাকি যে কোনো ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার? মেডুলারি থাইরয়েডের ক্ষেত্রে আমরা ক্যালসিটোনিনটা দেখি, হ্যাঁ, মেডুলারি থাইরয়েডের ক্ষেত্রে। আর আদারওয়াইজ অন্যগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা থাইরোগ্লোবুলিনটা হচ্ছে দেখি, ঠিক আছে এটা। আচ্ছা, আর যেটা প্রেগনেন্সি ক্ষেত্রে যেটা হয় গিয়া, আমাদের ইস্ট্রোজেনের প্রভাবে
থাইরোগ্লোবুলিনের পরিমাণ হচ্ছে বাড়ে। হ্যাঁ, থাইরয়েড গ্লোবুলিন যত বাড়বে তখন ততই হচ্ছে তার মধ্যে মনো আয়োডো, ডায়াডো, ট্রায়াডো, টাইরোসিন এগুলো হচ্ছে বাইন্ডিং করে করে থাইরক্সিন প্রোডাকশন হয়। সেজন্য থাইরোগ্লোবুলিনের পরিমাণ বাড়ে, বাইন্ডিং এর পরিমাণ বাড়ে, টোটাল থাইরক্সিনের পরিমাণ বাড়ে, বাট ফ্রি থাইরক্সিনটা হচ্ছে আবার সেম থাকে আর কি। তার রেস টোটাল T3 T4 বাড়বে, বাট নর্মাল ফ্রি T3 T4। হ্যাঁ, হাই কনসেন্ট্রেশন অফ দ্য থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন এর জন্য মেনলি এটা হয়ে থাকে, হুইচ ক্যান সিন ডিউরিং দ্য প্রেগনেন্সি। ওকে, সো পরের কোশ্চেনটা হচ্ছে 43 years old man is found to have the few chromocytoma. Which anti-hypertensive medication কোনটা দিবেন? Fenoxybenzoate. Panoxybenzoate. Okay, so given this patient presentation, what is the most likely causes of our blood result? এখানে JAK2 মিউটেশন যেটা হচ্ছে নেগেটিভ, তার মানে প্রাইমারি পলিসাইথেমিয়া রুব্রা ব্যারাটেরা না, কিন্তু পেশেন্টের হিমোগ্লোবিন হচ্ছে অনেক বেশি। আচ্ছা, আর হচ্ছে আফ্রো ক্যারাবিয়ান একটা পেশেন্ট ম্যানোরেজিয়া নিয়ে আসছে, তাই না? তাহলে ম্যানোরেজিয়া যেহেতু আছে, পলিসাইথেমিয়া যেহেতু, পেশেন্টের ডায়াগনোসিস কি বলবেন? ইউটেরাইন ফাইব্রয়েড। তাহলে এটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাইন ফাইব্রয়েড ইউটেরাস থেকে হচ্ছে ইরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, সেই জন্য তার হচ্ছে পলিসাইথেমিয়া ডেভেলপ করছে আর কি। তাহলে ইউটেরাইন ফাইব্রয়েড। An obese 48 years old man present with the lethargy এবং polydipsia. So what is the minimum HbA1c that should be diagnostic as a type 2 diabetes mellitus? Minimum এটা আপনারাই বলেন কত হতে হবে? 6.5। তাহলে 6.5 বা তার বেশি হতে হবে যদি আমাদের মানে এজ এ ডায়াবেটিস পেশেন্টকে বলতে চাই আর কি। আর যেটা হচ্ছে কি আমাদের এই 6.5 এর চেয়ে যদি কম থাকে, প্লাস হচ্ছে আমার স্পেশালি 5.9 এর চেয়ে যদি বেশি হয়, তখন সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। তাহলে এটা একটু আমাদের এই মিলিমোলটা কিন্তু খেয়াল রাখতে হবে, 48 মিলিমোল পার মোল। হ্যাঁ, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। সরি। ওকে, what is the most likely source of this man's abnormality? হ্যাঁ, সোর্সটা কোথায়? এখানে 1 year older একটা ম্যান এন্ডোক্রাইন ক্লিনিকে আসছে ফলোইং দ্য ইনভেস্টিগেশন ফর ওয়েট গেইন এবং লেথার্জি হচ্ছে, ওয়েট গেইন লেথার্জি। হি হ্যাজ নো রিলেভেন্ট পাস্ট মেডিকেল হিস্ট্রি অ্যান্ড ডাজন্ট টেক এনি রেগুলার মেডিকেশন। তাহলে ওয়েট গেইন লেথার্জি মানে আমরা এখানে ধরতে পারি হাইপোথাইরয়েডিজমের মতো একটা ফিচার। সোডিয়ামটা তার বেশি আছে, ওকে, পটাশিয়ামটা কম আছে। তাহলে সোডিয়ামটা বেশি আছে বাট পটাশিয়ামটা কম। বাইকার্বনেট লেভেল হচ্ছে বেশি, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ইউরিয়া হচ্ছে 6.4, ওকে। ক্রিয়েটিনিনের পরিমাণ ওকে ভালো। 24 আওয়ার ইউরিনারি কর্টিসল যেটা, সেটা হচ্ছে 272। আচ্ছা, তার মানে কর্টিসলের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, 250-এর বেশি থাকলেও তো আমরা একটা ডায়াগনোসিস মাথায় নিতে পারি, সেটা কি কি বলা যায়? কুশিং। হ্যাঁ, তো এটা হচ্ছে কুশিং সিনড্রোম। হ্যাঁ, কুশিং সিনড্রোম। আচ্ছা, এখানে এটিএম কর্টিসল আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য লো ডোজ ডেক্সামিথাসোন যেটা আমরা পাইলাম 50-এর চেয়ে কম থাকার কথা ছিল, তাহলে এটা কিন্তু 50-এর চেয়ে বেশি, 212 না, 50-এর চেয়ে বেশি। আর এটিএম কর্টিসল আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য হাই ডোজ ডেক্সামিথাসোন, কর্টিসল কিন্তু কমছে। হ্যাঁ, 50% রিডাকশন ভার্সাস লোয়ার ডোজ। হ্যাঁ, লো ডোজ, তাহলে এখানে কর্টিসল লেভেলটা কমছে। তাহলে এটা কর্টিসল লেভেল যেহেতু কমছে, তাহলে পিটুইটারি কজ হবে নাকি একটোপিক কজ হবে? একটোপিক। পিটুইটারি। হুম, আচ্ছা, তো এটা হচ্ছে যেহেতু কমছে সেহেতু হচ্ছে পিটুইটারি কজ। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আরেকবার একটু বলি। প্রথম তো আমরা হচ্ছে লডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করি। হ্যাঁ, লডোজ ডেক্সামিথাসোন দিলে যদি কর্টিসল লেভেল পরের দিন, আমরা তো আগের দিন
রাত 10টার দিকে দিব লো ডোজ, মানে হচ্ছে 1 মিলিগ্রাম ডেক্সামিথাসোন। পরের দিন সকালবেলা 9টার দিকে আমরা হচ্ছে তার কর্টিসল লেভেলটা মেজার করব। যদি কর্টিসল লেভেলটা 50-এর চেয়ে কমে যায়, তাহলে তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড ভালো আছে, তার মানে আমি কর্টিসল বাইরে থেকে দিছি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কর্টিসল পায়া নিজের কাছ থেকে আর কোনো সিক্রেশন করে নাই, তার মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ভালো আছে। তারপরে আমি কর্টিসল দেওয়ার পরে যদি দেখি যে তার কর্টিসলের পরিমাণ, সরি ডেক্সামিথাসোন দেওয়ার পরে যদি দেখি যে কর্টিসলের পরিমাণ নর্মাল আছে অথবা বেড়ে গেছে, যেটা এই পেশেন্টের ক্ষেত্রে হয়েছে বেড়ে গেছে, তখন আমি বলবো এই পেশেন্টের কুশিং সিনড্রোম আছে। ওকে, এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে এই কুশিং সিনড্রোমটা কি পিটুইটারি কজের নাকি এক্সট্রা পিটুইটারি কজের কারণে হয়েছে, সেটার জন্য আমরা যেটা করব হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করব, যেটা হচ্ছে এরা যেটা করছে আর কি, পরে হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করছে। হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট করে যদি দেখি পরের দিন সকালবেলা কর্টিসল লেভেল যদি 50-এর চেয়ে কমে যায়, ঠিক আছে, 50-এর চেয়ে কমে যায়, তখন কখন আমি বলবো এটা হচ্ছে পিটুইটারি কারণে তার কুশিং সিনড্রোম হয়েছে। আর পিটুইটারি কারণে কুশিং সিনড্রোমটাকে বলা হয় কুশিং ডিজিজ। ওকে, কুশিং ডিজিজ। তো এখন কেন তার কর্টিসলটা কমবে? কমার কারণ হচ্ছে হাই ডোজ ডেক্সামিথাসোন দিলে পিটুইটারি গ্ল্যান্ডকে সে ইনহিবিট করে, হাই ডোজ ডেক্সামিথাসোনটা ইনহিবিটেড করা মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে তখন এসিটিএস রিলিজ হয় না, আর এসিটিএস যদি রিলিজ না হয় তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড তো স্টিমুলেশন পাবে না, যার জন্য হচ্ছে তার কর্টিসলের পরিমাণ হচ্ছে কমে যায়। সো এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড তার কুশিং সিনড্রোম, দ্যাট মিনস এটাকে বলা হয় কুশিং ডিজিজ। আচ্ছা, আর যদি এখানে এই কর্টিসলের পরিমাণ যদি বেড়ে যেত, হ্যাঁ বেড়ে যেত, তখন আমরা বলতাম এটা একটোপিক কারণ হবে, অর্থাৎ এক্সট্রা পিটুইটারি কারণ হবে। সেই এক্সট্রা পিটুইটারিটা হইতে পারে একটোপিক, হইতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইটসেলফ, তার জন্য হ্যাঁ যদি বেড়ে যেত আর কি। তখন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এসিটিএস মেজারমেন্ট করতাম আর কি। এসিটিএস মেজারমেন্ট করে যদি দেখতাম যে এসিটিএস এর পরিমাণ কম, ঠিক আছে, এসিটিএস এর পরিমাণ নর্মাল, তখন আমরা চিন্তা করতাম এটা হচ্ছে অ্যাড্রিনাল কজের কারণে হয়েছে। আর যদি দেখি যে এসিটিএস এর পরিমাণ বেশি, তখন আমরা চিন্তা করব একটোপিক কজ তথা স্মল সেল লাং ক্যান্সারের জন্য এটা হয়েছে আর কি। তাহলে এখানে অ্যাবনর্মালিটিটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে, দ্যাট মিন্স কুশিং ডিজিজ। আচ্ছা, এই বড় বড় কোশ্চেন হচ্ছে পার্ট 2 পরীক্ষা দেয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে পার্ট 2 পরীক্ষার একটা কোশ্চেন। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং কজ অফ পলিইউরিয়া? তাহলে এখানে আমরা যদি একটি ইনভেস্টিগেশন গুলো করি, ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট আন্ডারটেকেন এন্ড শো। ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট করার পরে প্লাজমা অসমোলারিটি আফটার 8 আওয়ার্স 303। আচ্ছা, ইউরিন অসমোলারিটি আফটার 8 আওয়ার্স 287। তার মানে খুব একটা রেসপন্স কিন্তু এখানে করে নাই। আচ্ছা, ইউরিন অসমোলারিটি 4 আওয়ার্স আফটার ডেজমোপ্রেসিন দেওয়ার পরেও কিন্তু ইউরিনের অসমোলারিটিটা বাড়ে নাই। হ্যাঁ, বাড়ে নাই, খুব একটা না, 87, আগে হচ্ছে 89। এইটুকু দিয়েও আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে এটা ক্রেনিয়াল হবে নাকি নেফ্রোজেনিক হবে? নেফ্রোজেনিক। 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 তাহলে এটা হচ্ছে নেফ্রোজেনিক। সো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসের করে এমন কারণ কোনটা এখানে? হাইপারক্যালসেমিয়া। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া, যেটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করে থাকে। সো এটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। হোয়াট ইজ দ্য ইউনিফাইং ডায়াগনোসিস? ইউনিফাইং ডায়াগনোস কি হতে পারে? ওকে, সো আমরা একটু উপর থেকে মিলে আসি। 35 years old man referred to the medical assessment unit. He reported excessive sweating to his GP. And was found to have very hypertensive as the initial assessment. তাহলে একদিকে হচ্ছে সোয়েটিং আছে তার, হ্যাঁ, আবার এদিকে হাইপারটেনসিভ। He has past medical history of medullary thyroid cancer. Okay. With the surgical treated and with the levothyroxine patient পাচ্ছে। Okay. On examination, patient is tall and high arch plate এবং flaccid. Tall, high arch plate এবং flaccid. কেউ বলতে পারবেন এটা ম্যান কত? মেল 2B। তাহলে এখানে যেহেতু লম্বা মানুষ, তার মানে মারফানোয়েড বডি হ্যাবিটাস, তাই না, হাই আর্চ প্লেট আছে। ওকে,
মারফানয়েড বডি হ্যাবিটাস। আর ম্যান 2B এর সাথে তাহলে মারফানয়েড বডি হ্যাবিটাস, তার সাথে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা, হ্যাঁ, সেইগুলো থাকে। তাহলে এই ফিচারটা ওরা নিয়ে আসছে এখানে। এটা ম্যান 2B আর কি। তাহলে মেডুলারি এখানে আছে মেডুলারি থাইরয়েড ক্যান্সার, ফিউক্রোমোসাইটোমা, যার জন্য পেশেন্টের হাইপারটেনশন ছিল, মারফানয়েড বডি হ্যাবিটাস, নিউরোমা, হ্যাঁ, র্যাট অঙ্কোজিনের মিউটেশন এগুলো হয়ে থাকে। ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে? এখানে কার্ডিয়াক এনজাইম নর্মাল, সেরাম এন্ড ইউরিনারি কিটোন আর পজিটিভ, সেটা হচ্ছে 3+ আছে। তাহলে কিটোন কিন্তু পজিটিভ 3+, মানে ডিকে এর মতো একটা অবস্থা। আর এদিকে প্লেটলেট এগুলো ভালো আছে। ওকে, 50 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আসছে পেশেন্টে। আচ্ছা, এখানে দেখেন সুগার লেভেল কিন্তু নর্মাল, হ্যাঁ, কিন্তু কিটোন আবার 2+। আচ্ছা, এটা হিস্ট্রিটা পড়তে হবে। 50 ইয়ার্স ওল্ড মেল, নন ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড ডায়াবেটিস, and is brought to the emergency department, reduced GCS কম গেছে। He was recently started a new anti-diabetic medication causing him urinate more often, মানে ইউরিনেশন বাড়াইছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এমন একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ তাকে শুরু করছে যেটা ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস করে। কোনটা করে? SGLT2 এক্স্যাক্টলি, এটা হচ্ছে SGLT2 ইনহিবিটর গুলা ইউগ্লাইসেমিক ডায়াবেটিক কিটোসিডোসিস করে, এবং এরা তো হচ্ছে মানে বেশি বেশি পরিমাণে সুগার বের করে দিয়ে ইউরিন দিয়ে, এই জন্য পেশেন্টের বেশি পরিমাণে ইউরিন পাস করতেছে আর কি। আচ্ছা, প্রিভিয়াসলি হি ওয়াজ ম্যানেজ উইথ দ্য ইনসুলিন, যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজের একটা পেশেন্ট, এই জন্য তাকে হচ্ছে ওই SGLT2 ইনহিবিটর গুলা দেওয়া হয়েছে যেন কার্ডিয়াক ফেলিওরটা সহজে মানে ডেভেলপ না করে। তাহলে এটা হচ্ছে নর্মোগ্লাইসেমিক কিটোএসিডোসিস, তথা ইউগ্লাইসেমিক কিটোএসিডোসিস বলা যায়। SGLT2 ইনহিবিটরের জন্য মেইনলি হয়েছে। ওকে, হ্যাঁ, ইনসুলিন থেকে আবার SGLT2 তে গেছে, ওখানে বলতেছিল প্রিভিয়াসলি ইনসুলিন তো এখন SGLT। অবশ্যই যাবে, কারণ পেশেন্টের তো এখানে রিস্ক ফ্যাক্টরকে আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট করা হচ্ছে। মেইনলি তার যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ আছে সেই জন্য আর কি SGLT2 ইনহিবিটর দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু হার্ট ফেলোরের মানে স্টেবল হার্ট ফেলোরের 4th স্টেপের একটা ড্রাগস বর্তমানে। হ্যাঁ, ফার্স্ট স্টেপে হার্ট ফেলোর স্টেবলের ক্ষেত্রে এসি ইনহিবিটর, 2 নম্বর হচ্ছে বিটা ব্লকার, 3 নম্বর হচ্ছে আপনার স্পাইরালেকটন, হ্যাঁ, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে, আর 4 নাম্বার কিন্তু SGLT2 ইনহিবিটর। ওকে, সো which of the following is the most likely underlying cause of our hypertension? হাইপারটেনশনের কারণ কি হতে পারে? 38 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট এন্ডোক্রাইনে আসছে জিপির কাছে রিফ্র্যাক্টরি হাইপারটেনশন, তার মানে 3টা অ্যান্টি হাইপারটেনশন পাওয়ার পরও তার হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না, 170/95। আর এদিকে অ্যাজ এ অ্যান্টিহাইপারটেনসিভ অ্যামলোডিপিন এনালাপ্রিন ইন্ডাপামাইড সে পাচ্ছে। শি হ্যাজ নো সিগনিফিকেন্ট পাস্ট মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এক্সামিনেশন চেস্ট অ্যাবনর্মাল সবই নর্মাল। সোডিয়াম পটাশিয়াম কিন্তু কমে গেছে, হ্যাঁ। আচ্ছা, তার মানে হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া উইথ হাইপারটেনশন, এক্ষেত্রে দু একটা ডিডি আপনার মাথায় রাখতে হয় আমাদের। তার মধ্যে একটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, একটা হচ্ছে কোন সিনড্রোম, ঠিক আছে, তথা অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাকে। আচ্ছা, তার সাথে বাইকার্বনেট লেভেল হচ্ছে বেশি, তার মানে মেটাবলিক অ্যালকালোসিস, ইউরিয়া ক্রিয়েটিন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ অফ আর হাইপারটেনশন? অ্যাড্রেনাল কার্সিনোমা, অ্যাড্রেনাল অ্যাডেনোমা বা কোন সিনড্রোম, অটোইমিউন অ্যাড্রেনালাইটিস, ফিউক্রোমোসাইটোমা, বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। ইয়া, কোনটা হবে? কোন সিনড্রোম? অ্যাড্রেনাল এডেনোমা। আচ্ছা, এখন অ্যাডেনোমা হতে পারে, আবার ওই যে আরেকটা আছে আপনার বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, তারপরে রেনাল আর্টারি স্টেনোসিস যেটা বললাম সেটা হতে পারে। এখন কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি কোনটার বেশি, যেহেতু দুইটাই দেওয়া আছে আর কি, অ্যাড্রেনাল অ্যাডেনোমা দেওয়া আছে প্লাস বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আছে, হ্যাঁ। দুইটার মধ্যে মোর কমন হচ্ছে বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। অ্যারাউন্ড হচ্ছে আপনার বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া প্রায় অ্যাজ লাইক 70% কেসে বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার কারণে তাদের এই ধরনের ফিচার থাকে। সো আর অ্যাড্রেনাল অ্যাডেনোমার জন্য বা কোন সিনড্রোমের জন্য এই ধরনের ফিচার আসতে পারে, তবে অ্যাড্রেনাল অ্যাডেনোমা মানে মোর কমন না, অ্যাড্রেনাল অ্যাডেনোমা লাইক দ্যাট
মোর দেন 20%, 20 বা 25% কেসের মতো কেসে পাওয়া যায় আর কি। তো এই জন্য যেহেতু মোর কমন হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এই জন্য এটাই হবে অ্যান্সার আর কি, মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ। হ্যাঁ, তাহলে বায়োলেটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। ওকে, সো এখানে আমরা এইটা যদি পজিটিভ সাইডগুলো চিন্তা করি, বায়োলেটারাল ইউটিউবেতে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যেটা 60 থেকে 70% কেসে প্রেজেন্ট থাকে, আর অ্যাডেনোমাটা 20 থেকে 30% কেসে প্রেজেন্ট থাকে। ইউনিলেটারাল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, ফ্যামিলিয়ার হাইপারঅ্যালডোস্টেরনিজম থাকতে পারে, অ্যাড্রেনাল কার্সিনোমা থাকতে পারে। Okay. So what advice should be given regarding her medication timing in order to improve her thyroid status? 68 years old woman recently had the blood test arranged by the GP, part of the annual investigation medical review. He has history of hypothyroidism, type 2 diabetes, hypertension, osteopenia. She takes levothyroxine, metformin, Remipel, calcium, vitamin D supplementation. THS এর পরিমাণ হচ্ছে তার THS এর পরিমাণ 7.8, ওকে, আর ফ্রি থাইরক্সিন 8.9. On further questioning, she reports that she normally takes her levothyroxine on an empty stomach at 8 a.m. every morning. Following her other regular medication, 8.3 a.m. She denies the recently missed dose. Okay, তার মানে পেশেন্টের সে কিন্তু থাইরক্সিন নিচ্ছে, হ্যাঁ, থাইরক্সিন নিচ্ছে, তার কিন্তু থাইরক্সিনের লেভেলটা খুব বাড়তেছে না, আবার টিএসএস এর পরিমাণ খুব একটা যে কমতেছে তাও না, আরো কমার কথা ছিল, নর্মাল আসার কথা ছিল, নর্মাল আসে নাই, কিন্তু সে থাইরক্সিন নিচ্ছে। থাইরক্সিনের সাথে দেখেন আরো কিছু মেডিকেশন সে নিতেছে, তার মধ্যে মেটফর্মিন, রেমিপিল, ক্যালসিয়াম, ভিটামিন ডি, তাই না? তো এই মেডিকেশন গুলোর মধ্যে কোনগুলো থাইরক্সিনের অ্যাবজর্পশন কমায় দেয় বলতে পারবেন? ক্যালসিয়াম নাকি ভাইয়া? এক্স্যাক্টলি। সো ক্যালসিয়াম, আয়রন, ঠিক আছে, এগুলো হচ্ছে থাইরক্সিনের অ্যাবজর্পশন কমায় দেয়। এই জন্য কোনো রুগীকে যদি থাইরক্সিন খায়, ক্যালসিয়াম বা আয়রন যদি দেওয়া লাগে, তাহলে সে অ্যাটলিস্ট 4 ঘন্টা পরে খাবে। থাইরক্সিন খাওয়ার 4 ঘন্টা আগে অথবা 4 ঘন্টা পরে খাবে, ঠিক আছে, মানে 4 ঘন্টা পরে খাবে, এটা হচ্ছে নর্মালি আর কি বলে দেওয়া হয়। তো পেশেন্ট থাইরক্সিন খাচ্ছে কিন্তু তার থাইরক্সিন লেভেলটা বাড়তেছে না, আবার টিএইচএসটা সাপ্রেস হচ্ছে না। এটার কারণ হচ্ছে সে খাচ্ছে রেগুলারলি, কিন্তু ক্যালসিয়ামের জন্য থাইরক্সিনের অ্যাবজর্পশনটা হচ্ছে কমে গেছে আর কি। এখন হোয়াট অ্যাডভাইস শুড বি গিভেন রিগার্ডিং হার মেডিকেশন টাইমিং ইন অর্ডার টু ইমপ্রুভ হার থাইরয়েড স্ট্যাটাস, যেটা বললাম যে 4 ঘন্টা অ্যাপার্টলি খাইতে হবে, তাহলে টেক ক্যালসিয়াম at least 4 hours after thyroxine, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। টেক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট at least 4 hours after levothyroxine, এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো এখানে এটা আয়রন, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে থাইরক্সিনের অ্যাবজর্পশনটা হচ্ছে কমাতে, এই জন্য 4 ঘন্টা পরে এগুলো খাইতে হবে। Okay, so 56 years old man is review in the cardiology outpatient clinic following the myocardial infarction 1 year previously. During this admission, he was found to have hypertensive and diabetic. So he complained that he has put on 5 kilo in weight in the past 6 months. Which medications may be contributing to weight gain? Metformin, losartan, clopidogrel, gliclazide, simvastatin. গ্লিক্লাজাইড। তাহলে গ্লিকাজাইড হচ্ছে ওয়েট হচ্ছে বাড়ায়, যেগুলোতে আছে তার মধ্যে। Which of our medication is most likely to be cause of this presentation? Okay, so 75 years old woman present with weight gain, lethargy, constipation. তাহলে weight gain, lethargy, constipation, that means hypothyroidism. So she says that she has not changed her diet, has started peeling on the pounds. She also feels the balanced up, and he's only opening her bowel twice a week. And she used to go daily, and she has doubled her dose of Senna, but hasn't made much difference. She has past medical history of hypothyroidism and recently been diagnosed with the angina and iron deficiency anemia.
She takes nifedipine, atorvastatin, aspirin, Senna, levothyroxine, and ferrosulfate. Which of her medication is most likely to be cause of this presentation? তার মানে থাইরয়েড তো তার স্ট্যাটাসটা এখনো আছে, হাইপোথাইরয়েড, তাই না? লেথার্জি, কনস্টিপেশন, ওয়েট গেইন যেহেতু আসছে, তাহলে কোন মেডিকেশনটা তার এই সমস্যাটা করতেছে? ফেরাসালফেট। তাহলে যেটা আমরা একটু আগে বললাম যে কার্বনেট, ক্যালসিয়াম, আয়রন, এরা হচ্ছে মেইনলি থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশনটা, হ্যাঁ, থাইরক্সিনের অ্যাবজর্পশনটা হচ্ছে কমায় দেয়। তাহলে এটা হচ্ছে ফেরাস সালফেট হবে আর কি। ওকে, সো হোয়াট ইজ হুইচ অফ দ্য ফল ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখানে সিটিতে বলছে রাইট অ্যাড্রেনাল অ্যাডেনোমা আছে, থিক ওয়াল গল ব্লাডার অফ দ্য সোলিটারি স্টোন আছে। আচ্ছা, ক্যালসিয়ামের পরিমাণ বেশি, তাহলে অ্যাড্রেনাল অ্যাডেনোমা, ক্যালসিয়াম বেশি। আর এদিকে যদি চিন্তা করি মেটাবলিক অ্যালকালোসিস, ওকে, হাইপোক্যালেমিয়া, আর বাকিগুলো আচ্ছা। 39 years old woman is reviewing the clinic pharmacology clinic following the referral by the GP as per management of her hypertension. তাহলে দেখেন হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, সাথে হচ্ছে এখানে একটা অ্যাড্রেনাল অ্যাডেনোমার কথা বলেই দিচ্ছে ওরা, তাই না? তাহলে মোস্ট লাইকলি এটা ডায়াগনোসিস কি বলতে পারি আমরা? কোন সিনড্রোম? তাহলে এটা হচ্ছে কোন সিনড্রোম। কোন সিনড্রোমের জন্য তার হচ্ছে হাইপোক্যালেমিক হাইপারটেনশন ডেভেলপ করছে আর এক্সেসিভ অ্যালডোস্টেরন সিক্রেশন। আমরা কোন সিনড্রোমের ক্ষেত্রে অ্যালডোস্টেরন সিক্রেশন কিন্তু বেশি পাবো, রেনিন কিন্তু কম পাবো। আবার রেনাল আর্টারি স্টেনোসিসের ক্ষেত্রে কিন্তু রেনিন বেশি থাকবে, অ্যালডোস্টেরনের পরিমাণ বেশি থাকবে। বেশি থাকে। বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম, দুইটাতে কিন্তু রেনিনও বেশি থাকে, অ্যালডোস্টেরনের পরিমাণ অ্যালডোস্টেরনও বেশি থাকবে। বেশি থাকে। বাট লিডেল সিনড্রোমের ক্ষেত্রে রেনিনও কম থাকে, অ্যালডোস্টেরনের পরিমাণও কম থাকে, কিন্তু লিডেল সিনড্রোমে সিডু হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো ফিচার থাকে আর কি। 35 years old female is referred to the endocrine clinic due to weight loss এবং palpitation। আর এখানে টিএইচএস হচ্ছে অনেক কম, T4 এর পরিমাণ হচ্ছে অনেক বেশি, তার মানে হাইপার থাইরয়েড একটা কন্ডিশন। Which one of the following features is most suggestive or diagnose the Graves' disease? কোনটা হবে যেটা Graves' disease সাজেস্ট করে? প্রিটিবিয়াল মিক্স সিডিমা নাকি? সো লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এগুলো কিন্তু এনি টাইপস অফ হাইপারথাইরয়েড কন্ডিশনে কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, ডিউ টু সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য। সো এটা হচ্ছে প্রিটিবিয়াল, এটা মেইনলি থাকে হচ্ছে অনলি ফর গ্রেভস ডিজিজের সাথে। ওকে, সো 33 years old woman is referred to the gynecology outpatient department with a 3rd month history of postcoital and intramenstrual bleeding. Intramenstrual bleeding and postcoital bleeding also. Postcoital bleeding মানে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, যেটা একটা ফিমেল পেশেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্টে গেছে। She has past medical history of ankylosing spondylitis and she is on regular sertolizumab and she smokes 10 cigarettes per day. Okay, তাহলে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী কে? স্মোকিং। স্মোকিং। ওরা কি জানতে চাইছে? রেসপেক্টেড ফর দিস ফর হার কন্ডিশন, সো এটা হচ্ছে স্মোকিং, 2 গুণ বেশি করে থাকে নরমাল পেশেন্টের। ওকে, সো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট? হ্যাঁ, ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি দিব? সেরাম গ্লুকোজ কিন্তু বেশি 30, কিটোনের পরিমাণ 3 এর বেশি, পিএইচ এর পরিমাণ 7.3 এর নিচে। ডায়াগনোসিস কি বলা যায়? ডিকে। তাহলে এটা ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং এটা টাইপ 1 ডায়াবেটিস এর পেশেন্ট। ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দিবেন? ফ্লুইড আইভি স্যালাইন। নরমাল স্যালাইনটা দিতে হবে আমাকে। তাহলে যেহেতু ইনিশিয়াল জানতে চাইছে, অবশ্যই আইভি ফ্লুইড দিতে হবে 0.9%। 0.9% সোডিয়াম ক্লোরাইড। এবং এই কোশ্চেনটাই ডিকে এর কোশ্চেনের মধ্যে থেকে সবচেয়ে বেশি আসছে আর কি, প্রিভিয়াস ইয়ারে সবচেয়ে বেশি এটাই আসছে ম্যানেজমেন্টের মধ্যে, আইভি ফ্লুইড নরমাল স্যালাইনটা দিতে হবে। সো এটা একটু আমাদের ডিকের ক্রাইটেরিয়াটা যেটা আছে আর কি, স্পেশালি জয়েন্ট ব্রিটিশ ডায়াবেটিস সোসাইটিতে আমরা মেনলি যেহেতু ব্রিটিশদের পরীক্ষা দিব, সো এটাকে প্রায়োরিটি দিব আর কি। 11-র বেশি, 7.3 কম, বাইকার্বন হচ্ছে 15 কম, আর কিটোন বডি হচ্ছে 3 এর বেশি থাকবে। সো আমরা হচ্ছে
আইসোটোনিক নর্মাল স্যালাইন দিব, আর ইনসুলিন দিলে 0.1 ইউনিট পার কিলো পার আওয়ার হচ্ছে আমরা শুরু করবো। ফ্লুইড ম্যানেজমেন্ট এগুলো ঘন্টা টন্টা ধরে দরকার নাই, ওইগুলো পরীক্ষা আসবে না। ওকে, সো আমরা হচ্ছে তাহলে নেক্সট ডেতে 61 থেকে শুরু করব, হ্যাঁ। আর আপনারা যে কাজটা করবে সেটা হচ্ছে এখান থেকে 300 থেকে 320 জাস্ট 20টা কোয়েশ্চেন, হ্যাঁ, 301 থেকে 320 20টা কোয়েশ্চেন একটু রিডিং এর মতো পড়ে ফেলবেন, তাহলে আমাদের মোটামুটি এন্ডোক্রাইনে চাচ্ছি না কোনো একটা কোয়েশ্চেন বাদ যাক, সবগুলো যেন আমাদের একটু টাচে চলে আসে আর কি। তাহলে 301 থেকে 320 এই 20 কোয়েশ্চেন কিন্তু আপনারা একটু পড়ে ফেলতে হবে কালকে সেশনের আগে, তাহলে হবে ইনশাল্লাহ।